আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। কি বলবো, আমরা সবাই যেন মিলেমিশে ভালো থাকি, সেই জন্য কিন্তু আজকের আয়োজন। অর্থাৎ আল্লাহ চাইতো আপনাদের যদি একটা ভালো চাকরি হয়ে যায়, ভালো একটা রিজিকের ব্যবস্থা হয়ে যায়, আমরা বিশ্বাস করি যে আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আপনি এখন যতটুকু ভালো আছেন তার থেকে বেশি ভালো থাকবেন, কারণ তখন আপনার কারণে আপনার পরিবারের এবং আপনার সমাজের অনেক লোকজন ভালো থাকবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে কিন্তু খুবই অ্যামেজিং একটি ক্লাস হবে ইনশাআল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি যেটা সবসময় আপনাদেরকে বলি বা বলার চেষ্টা করি, ইভেন এটা হচ্ছে আমাদের নতুন আয়োজন বলতে পারেন। অর্থাৎ আমরা এই আয়োজনটা এখন থেকে রেগুলার কন্টিনিউ করব। মনে রাখবেন, আপনি আগডুম বাগডুম গোড়াডুম না পড়ে আপনাকে পড়াশোনা করতে হবে প্রেসাইজ, ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন। অর্থাৎ 24 সালে কি ধরনের প্রশ্ন পরীক্ষা এসেছে এবং কি ধরনের প্রশ্ন সামনের পরীক্ষাগুলোতে আসতে পারে, সেই ধারণাটা নিয়ে যখন আপনি পড়াশোনা করবেন ইনশাআল্লাহ, তখন দেখবেন যে আপনি শতভাগ কমন পাবেন। এই জন্য যেটা করতে হবে প্রিয় ভাই বোন আমার, আজকের ক্লাসটা কিন্তু খুবই খুবই অ্যামেজিং হবে ইনশাআল্লাহ। আমি আবার বলছি, এর আগে আমরা আরো 4টা পার্ট নিয়েছিলাম আলহামদুলিল্লাহ, এবং আমরা দেখিয়েছি আমরা এতদিন ধরে বিগত বছরে যা পড়িয়েছি এগুলো কি শুধু পড়ানোর মধ্যেই সীমাবদ্ধ নাকি এগুলো থেকে পরীক্ষায় আসে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আজকে কিন্তু আমরা সেটা দেখবো ইনশাআল্লাহ। অর্থাৎ আমরা যেগুলো আসলেই পড়াই আলহামদুলিল্লাহ, এগুলো থেকে কি আসলেই পরীক্ষায় আসে, এটা একটা ব্যাপার। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে 24 সালে কি ধরনের প্রশ্ন পরীক্ষা এসেছে এবং সামনের দিনগুলোতে কি ধরনের প্রশ্ন আসবে, সে ব্যাপারে থাকবে আপনাদের জন্য দিক নির্দেশনা বা সাজেশন। তো মজার ব্যাপার হচ্ছে সবাই আমরা শেয়ার করে লিখে দিব, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার। যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত কিন্তু আমি ক্লাসটি শুরু করতে পারবো ইনশাআল্লাহ, এবং আপনাদেরকে ভালোবাসা বিতরণ করতে পারবো ইনশাআল্লাহ। আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, সবাই দ্রুত শেয়ার করে দিব এবং শেয়ার করে ডান লিখে দিব। সবাই দ্রুত শেয়ার করে দিব এবং অবশ্যই শেয়ার করে ডান লিখে দিব, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার, কলেজার টুকরা মানিকেরা। যত দ্রুত সম্ভব আমরা সবাই শেয়ার করে দিব, এবং যত দ্রুত শেয়ার হবে আমি কিন্তু তত দ্রুতই ক্লাসটা শুরু করতে পারবো। আমি যেটা সবসময় আপনাদেরকে বলি, বারবার বলি, কি বলবো মানে বারংবার বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে ক্লাসটা সবাই শেয়ার করে রাখবেন, তাহলে সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। আর যদি শেয়ার করে না রাখেন তাহলে কিন্তু প্রিয় ভাই বোন আমার ক্লাসটি হারিয়ে যাবে, মন চাইলেও আপনি আর দেখতে পারবেন না। এই জন্য সবাই শেয়ার করে রাখবো, যেন যে কোনো সময় আপনার মন চাইলে আপনি যেন ক্লাসটি আবার দেখতে পারেন। সবাই শেয়ার করে রাখবো প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে রাখবো। গুড। ইতিমধ্যে আমাদের সাথে অনেক ভাই বোন যুক্ত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, অনেকে শেয়ার করে দিয়েছেন। আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, দেরি করবো না, যত দ্রুত সম্ভব শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। এবং আজকেও কিন্তু খুবই অ্যামেজিং একটি ক্লাস হবে, এবং আমি আবার স্মরণ করে দিচ্ছি, আপনি উল্টাপাল্টা জিনিস পড়ে সময় নষ্ট না করে আপনাকে প্রেসাইজ জিনিসগুলো পড়তে হবে। কে কি বললো এটা দেখার টাইম নেই, আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার ফিউচার, আপনার কল্যাণ। মনে রাখবেন, আপনার জীবন, আপনার ভবিষ্যৎ, এবং আপনার পরীক্ষায় আপনাকেই আনসার করতে হবে, অন্য কেউ একটা ওয়ার্ড আনসার করে দিয়ে যাবে না। সো আপনাকে প্রস্তুতিটা ওইভাবেই নিতে হবে যেভাবে পরীক্ষায় আসবে। সবসময় মাথায় রাখবেন, আপনার টার্গেট হবে পরীক্ষা। আমি আবার বলছি, আপনার টার্গেট হবে পরীক্ষা। আপনার টার্গেট সবজান্তা শমশের হওয়া নয়। সবজান্তা শমশের অনেক আছে, কিন্তু তারা জীবনে অনেক সময় সফল হইতে পারে না, ঠিক আছে ইনশাআল্লাহ। সো মনে রাখবেন, আপনার যেখানকার মানে যেই জায়গাটার জন্য যতটুকু দরকার ততটুকু আপনাকে জানতে হবে, তাহলেই কিন্তু আল্লাহর রহমতে আপনি আপনার যে কাঙ্ক্ষিত সফলতা সেটা ছিনিয়ে আনতে পারবেন। আমার কথা কি বোঝা যায় প্রিয় ভাই বোন আমার? কথা কি বোঝা যায়? আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি সেসব ভাই বোনদেরকে যারা অলরেডি শেয়ার করে ডান লিখে দিয়ে আমাকে ভালোবাসা পোষণ করেছেন। অনেক ধন্যবাদ, সত্যি আমি আপনাদের ভালোবাসায় মুগ্ধ এবং বিমোহিত। আল্লাহ পাক আপনাদেরকে অনেক ভালো রাখেন, অনেক সুস্থ রাখেন, অনেক উত্তম এবং পবিত্র জীবন দান করেন। আচ্ছা, রত্না রায়, গুড, অনেক ধন্যবাদ। অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। অনেকে জিজ্ঞেস করেছেন কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আরিফ খান ভাই, অবশ্যই আপনাকে অ্যাড করা হবে, আপনি আমাদের হটলাইন নাম্বারে কল দেন ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার। আমরা একটু সবাই শেয়ার করে ডান লিখে দিব নাকি প্রিয় ভাই বোন আমার? আমরা 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দিব, সবাই একটু শেয়ার করে ডান লিখে দিব। এবং আমি বারবার বলছি, সবাই শেয়ার করে ক্লাসটা রেখে দিব, তাহলে সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। মন চাইলেই আবার কিন্তু আপনি ক্লাসটা দেখতে পারবেন ইনশাআল্লাহ, কেমন? আর যদি আপনি না মানে শেয়ার করে না রাখেন, ক্লাসটা কিন্তু হারায় যাবে, আপনি আর খুঁজে পাবেন না, কেমন? গুড। সুরিয়া বিনতে আব্দুল খালেক শেয়ার করে ডান লিখে দিচ্ছেন, গুড। আবু হুরায়রা ভাইকে অনেক ধন্যবাদ, শেয়ার ডান, সবাই শেয়ার ডান। মাকসুদাকে অনেক ধন্যবাদ, মাকসুদুল হক ভাইকে অনেক ধন্যবাদ, আরমান ইসলামকে অনেক ধন্যবাদ, তাসলিমা খানম আপুমনিকে অনেক ধন্যবাদ, আরমান, রফনা, জান্নাতুল, কামাল উদ্দিন, আদনান, তানহা ইসলাম, আরমান, কামাল উদ্দিন, ইসরাত ইবা, নাজমুন নাহার, ওকে গুড, সবাইকে অনেক ধন্যবাদ। শেয়ার করে ডান লিখে দিই দ্রুত, শেয়ার ডান। করিমুল হাসান অনেক ধন্যবাদ, মুসলিমা সরকার শেয়ার ডান লিখে দিয়েছেন, অনেক ধন্যবাদ। ওবায়দুর রহমান শেয়ার ডান, রিয়ামনি, খায়রুল ইসলাম, আবু হুরায়রা, দ্রুত, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার, যত দ্রুত সম্ভব আমরা সবাই শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। এবং আমি আবার বলছি, আজকেও একটি সেরা ক্লাস উপহার পাবেন ইনশাআল্লাহ। এবং আজকের ক্লাসটি 2টি কারণে সেরা। কয়টি কারণে বলেন? 2টি কারণে। একটি কারণ হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আমি একটু স্মরণ করে দিই আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। একটি কারণ হচ্ছে 2024 সালে কি ধরনের প্রশ্ন এসেছে সেইটার সাথে আপনাকে পরিচিত হইতে হবে। সেটার সাথে পরিচিত হলেই সামনের দিনগুলোতে যে পরীক্ষায় বা যে প্রশ্নগুলো আসবে আপনি সেগুলো কমন পাবেন, আপনি সেগুলো
পারবেন। আর 2 নম্বর হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আসলেই কি আমাদের ক্লাস থেকে কমন আসে সেটাও বুঝতে পারবেন। আর এটা যখন আপনি বুঝতে পারবেন যে আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসগুলো থেকে কমন আসে, তখন কিন্তু আমাদের ক্লাসের প্রতি আপনার আগ্রহ, ভালোবাসা অথবা অনুপ্রেরণা বেড়ে যাবে ইনশাআল্লাহ, এবং আপনি রেগুলার ক্লাস করার একটা শক্তি পাবেন, অনুপ্রেরণা পাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, আমরা দেরি করবো না, এখনই শুরু করে দিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, এইটা হচ্ছে 2024 সালে আসা একটি প্রশ্ন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসছিল। ফ্রান্স লিভ, এটার মানে জানতে চেয়েছে। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, ফ্রেজ ইডিয়ম। প্রথম আমরা প্রশ্নটাই পেয়ে গেলাম ফ্রেজ ইডিয়মের। ফ্রেজ ইডিয়ম হচ্ছে এমন একটা জায়গা, যেই জায়গাটা থেকে বা যেই টপিক থেকে মোটামুটি সকল চাকরি পরীক্ষায় প্রশ্ন থাকবেই থাকবে। সেটা আপনি 10 থেকে 20 গ্রেড বলেন, প্রাইমারি বলেন, বিসিএস বলেন, নিবন্ধন বলেন, ভার্সিটি বলেন, মেডিকেল বলেন, নার্সিং বলেন, যত পরীক্ষা রয়েছে বাংলার জমিনে সকল পরীক্ষা এখান থেকে প্রশ্ন থাকবেই থাকবে। এটা মাথায় রাখবেন, সকল পরীক্ষা এখান থেকে কি থাকবে, প্রশ্ন থাকবে। তো এই প্রশ্নটা কিন্তু খুবই অ্যামেজিং একটা প্রশ্ন। ফ্রান্স লিভ, এই ফ্রান্স লিভের মানে কি? ফরাসিরা যে লিভ নেয়, লিভ মানে তো আমরা জানি যে ছুটি নেওয়া। লিভ অর্থ আমরা সবাই জানি ছুটি নেওয়া অথবা লিভ অর্থ পরিত্যাগ করা। লিভ অর্থ ছুটি নেওয়া অথবা লিভ অর্থ পরিত্যাগ করা। প্রশ্ন হচ্ছে এই ফ্রান্স লিভ মানে কি? ফ্রান্সরা যে লিভ নেয়, না রে পাগলা, এই ফ্রান্স লিভের মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার, মনে রাখবেন লিভ। এটা অনেক সময় ইংরেজিতে আসে, এই জন্য আমি ইংরেজিতে লিখে দিচ্ছি, বাংলায় লিখে দিব। অনেক সময় পরীক্ষা এটা ইংরেজিতে আসতে পারে। এখানে ইংরেজি দেওয়াই আছে, দেখেন এখানে কিন্তু সবগুলো অপশন ইংরেজি, বাংলা নাই। সো অনেক সময় এভাবে থাকতে পারে, লিভ উইদাউট পারমিশন। লিভ উইদাউট পারমিশন, লিভ উইদাউট কি একটা কাটা যায়, লিভ উইদাউট পারমিশন। তাহলে বলেন তো কি হইতে পারে লিভ উইদাউট পারমিশন? আমি ক্লু দিয়ে দিলাম, দেখি কেউ পারে নাকি দ্রুত। এটা কে পারে দেখি, কে পারে কে পারে? আমি কিন্তু ক্লু দিয়ে দিলাম, লিভ উইদাউট পারমিশন। লিভ মানে ছুটি নেওয়া, ছুটি নেওয়া অথবা অনুপস্থিত থাকা। হ্যাঁ, ছুটি নেওয়া অথবা অনুপস্থিত থাকা। পারমিশন, দ্রুত দ্রুত বলতে হবে, দেখি কে পারে সবাই। আমি আবার বলছি, আজকের ক্লাসটি খুবই অ্যামেজিং হবে। আমি জানি আজকে কি বলবো, আজকে আপনারা হয়তো অনেকেই কি বলে ইচ্ছা মতো ঘুমানোর চেষ্টা করতেছেন অথবা সময়টাকে এনজয় করার চেষ্টা করতেছেন, কিন্তু সময়টাকে তো আমরা এনজয় করবো ইনশাআল্লাহ। কিন্তু এই সময়টাকে যদি আমরা পড়াশোনার কাজে ব্যয় করতে পারি, আপনি এনজয় করে যতটুকু আনন্দ পাবেন, বিশ্বাস করেন আপনি ক্লাস করে তার থেকেও বেশি ভালো লাগার কাজ করবে আপনার ইনশাআল্লাহ। কারণ এই ক্লাসগুলো করে যখন আপনি পরীক্ষায় দেখবেন কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ, তখন কিন্তু নিজের মধ্যে অন্য লেভেলের একটা ভালো লাগা কাজ করবে। এই জন্য ভাই দেরি করা যাবে না। আমি আবার বলছি, আজকে সুপার অ্যামেজিং একটি ক্লাস হবে। সবাই যে যেখান থেকে দেখছি ক্লাসটি শেয়ার করে দিব এবং শেয়ার করে সারা জীবনের জন্য রেখে দেবো ইনশাআল্লাহ। বলেন কেউ পারছেন নাকি দেখি? অনেকে বলতেন স্যার বি হবে, অনেকে বলতেন স্যার এ হবে, অনেকে বলতেছেন এ হবে। আচ্ছা, হ্যাঁ, বলে দেওয়ার পর আপনাদের একটা বড় গুণ হচ্ছে বলে দিলে সবাই পারেন, বলে দিলে সবাই পারেন। যাই হোক, তো লিভ উইদাউট পারমিশন মানে হচ্ছে অনুমতি ব্যতীত ছুটি কাটানো। অর্থাৎ আপনি কারো পারমিশন না নিয়েই ধরেন অফিসে আসলেন না, তাহলে এটা হয়ে গেল ফ্রান্স লিভ। তাহলে এটা কি অথরাইজ হইলো, অথরাইজ লিভ হইলো? অনেকে বলছেন স্যার বি হবে। না রে পাগলা, অথরাইজ তো মানে তো অনুমোদিত ছুটি, অনুমোদিত ছুটি। অথরাইজ মানে অনুমোদিত ছুটি, যে আমি আপনাকে অথরাইজ করে দিলাম, আপনি কালকে আসা দরকার নেই। তো এটা হবে না প্রিয় ভাই বোন আমার, এটা হবে না। লিভ ফর ভিজিটিং ফ্রেন্ডস, না রে পাগলা। লিভ ফর এনজয়মেন্ট, না। লিভ উইদাউট পারমিশন মানে হচ্ছে আনলাইসেন্সড ছুটি। লাইসেন্স মানে অনুমোদিত, বলে না লাইসেন্স মানে নিবন্ধিত অথবা অনুমোদিত, আর আনলাইসেন্স মানে হচ্ছে অনিবন্ধিত অথবা অননুমোদিত, অর্থাৎ অনুমতি ছাড়া, অথবা লিভ উইদাউট পারমিশন। তার মানে আনসার হবে এ। দেখেন এই প্রশ্নটা বেশ অনেক পরীক্ষায় এসেছে, ফাইনালি 2024 সালে আবার এসেছে, আবার আসবে ইনশাআল্লাহ। তার মানে এই যে আজকে আমরা জেনে গেলাম, অনেকেই হয়তো ভাবতে পারে ফ্রান্স লিভ মানে মনে হয় যে ফ্রান্সে ভ্রমণ করার জন্য লিভ। অনেকেই ভুলে আনসার করে চলে আসে, লিভ ফর ভিজিটিং ফ্রান্স, ফ্রান্সে ভ্রমণ করার জন্য যে ছুটি নেওয়া হয় তাকে বলা হবে ফ্রান্স লিভ। না রে পাগলা, ফ্রান্সে ভ্রমণ করার জন্য যে ছুটি নেওয়া হয় সেটা ফ্রান্স লিভ না। ফ্রান্স লিভ মানে হচ্ছে অনুমোদিত ছুটি। কষ্ট করে কি আপনারা কমেন্টে এটা লিখতে পারবেন নাকি? বিশ্বাস করেন, কেউ যদি কমেন্টে এটা লিখতে পারেন বা লিখে দেন, তার আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। আর না লিখলে হয়তো ভুলে যেতে পারে। একটু লিখে দিব নাকি? সময় দিলাম 10 সেকেন্ড। গুড, এই তো সবাই 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 লিখে দেন। দেখেন আপনাদের সবচেয়ে বড় একটা গুণ হচ্ছে আপনারা কথা শোনেন। এই যে লিখতে বললে লিখেন, কমেন্ট করতে বললে কমেন্ট করেন, বা শেয়ার করতে বললে শেয়ার করেন। এই জিনিসটার কারণে দেখবেন কি বলবো, আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লাগে কাজ করে। ইভেন আমাদের রেগুলার ক্লাস নিতে মন চায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এইটা দেখেন প্রিয় ভাই বোন আমার, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি আগেই বলেছি আজকে খুবই অ্যামেজিং একটা ক্লাস হবে ইনশাআল্লাহ, এবং আজকের ক্লাস সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। আগেই বলেছিলাম। খেয়াল করে দেখেন কি সুন্দর একটা প্রশ্ন এসেছে। দ্য ওল্ড ম্যান ডাইড পেনিলেস, দ্য ওল্ড ম্যান ডাইড পেনিলেস। প্রশ্ন হচ্ছে এই পেনিলেস ওয়ার্ডটা কোন পার্টিসিপেন্ট? কে বলতে পারবেন? আমি দেখি কে বলতে পারবেন।
গুড। নাজিয়া লিখে দিয়েছেন, মেহেদি ভাই লিখে দিয়েছেন, মানিক লিখে দিয়েছেন, কাকুলি লিখে দিয়েছেন, অনেক ধন্যবাদ। আদনান ভাই লিখে দিয়েছেন, কাকুলি আক্তার থ্যাংক ইউ সো মাচ। মাহবুবা লিখে দিয়েছেন, ফারজানা আল্লাহ আপনাদেরকে অনেক বড় করবেন, অনেক ভালো রাখবেন। নাইমা লিখে দিয়েছেন, সাদিয়া লিখে দিয়েছেন। গুড, সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমাদের কপাল ভালো যে আলহামদুলিল্লাহ আজকে আমরা খুব ভালো একটা ক্লাস উপহার পাবো ইনশাল্লাহ। এবং দেখতেই পাচ্ছেন এটা কিন্তু 24 সালের প্রশ্ন, প্রিয় ভাই বোন আমার। তো 24 সালে কি ধরনের প্রশ্ন আসে, আমরা একটা পেলাম প্রেজিডিয়াম থেকে, একটা পেয়ে গেলাম আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে। অর্থাৎ আপনাকে বের করতে হবে পেনিলেস কোন পার্টস অফ স্পিচ। পেনিলেস অনেকে বলতে স্যার নাউন, ওকে নাউন নিয়ে নিলাম আমরা। দ্রুত দ্রুত দেখি, একেবারে অ্যাডভার্ব হবে, নিয়ে নিলাম আমরা অ্যাডভার্ব। দ্রুত বলতে হবে। তো মেহেরবানি করে মজার ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এটা আসলে অ্যাডভার্বও না, এটা আসলে নাউনও না, এবং এটা আসলে প্রিপোজিশনও না। কারণ প্রিপোজিশন হওয়ার জন্য শর্ত হচ্ছে তারপর একটা সঙ্গী থাকতে হয়। নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ বা প্রোনাউন, অথবা যে কোনো একটা সঙ্গী থাকতে হবে। সেটা জিরান্ড হইতে পারে, যে কোনো একটা সঙ্গী লাগবে। তারপরে সঙ্গী নাই, তার মানে এটা প্রিপোজিশনও না। তো মজার ব্যাপার হচ্ছে এটা আসলেই কি জিনিস, আসলেই কি জিনিস মনে রাখবেন প্রিয় ভাই বোন। আর এই যে পেনিলেস শব্দটা, এই যে পেনিলেস মানে হচ্ছে ভাইয়া, পেনি মানে হচ্ছে ভাইয়া মুদ্রা, মুদ্রা, অথবা ধরেন আমরা অর্থ ধরলাম, অর্থ। পেনি মানে হচ্ছে ভাই অর্থ বা মুদ্রা। আর এই যে লেস মানে কি জানেন তো, লেস মানে হচ্ছে ভাইয়া হীন, লেস মানে কি ভাইয়া হীন অথবা না থাকা, না থাকা। লেসের বাংলা কি ভাইয়া, লেস মানে হচ্ছে ভাইয়া হীন বা না থাকা। তার মানে পেনিলেস মানে মুদ্রাহীন বা অর্থহীন অথবা অর্থ না থাকা। অর্থাৎ এটা দিয়ে বোঝায় অতি দরিদ্র, মনে রাখবেন, অতি দরিদ্র অথবা অতি গরিব। গরিব তো ঠিক আছে, কিন্তু এটা হলো অতি গরিব, মানে একেবারে যার কাছে একটা পয়সাও নাই, এই টাইপের গরিবকে বলা হয় পেনিলেস। তাহলে এই যে লোকটা মারা গিয়েছিল, দেখেন দা ওল্ড ম্যান ডাইড, লোকটা মারা গিয়েছিল কি অবস্থায় মারা গিয়েছিল, একেবারে গরিব অবস্থায়। আর অবস্থা বুঝাইলে সেটা অ্যাডজেক্টিভ হয়। আমি কি অবস্থায় আছি, দাঁড়ানো অবস্থায় আছি, আই এম স্ট্যান্ডিং। স্ট্যান্ডিং শব্দটা অ্যাডজেক্টিভ। আমি জানি শুনতে আপনাদের কাছে একটু অড মনে হচ্ছে, কারণ এগুলোর সাথে আপনারা পরিচিত না, কিন্তু মজার ব্যাপার হচ্ছে খেয়াল করে দেখেন, বা একটা মজার জিনিস আপনাদেরকে বলে দেই। এই দেখেন, বলেন তো ভাইয়া এই স্ট্যান্ডিং গতকালকে আপনারা ক্লাস করেছেন, আপনারা কিন্তু পারার কথা। প্রথম কথা হচ্ছে ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব, আমি আপনাদেরকে একটু যাচাই করি। গতকাল কিন্তু স্যার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে ভার্বের একটা ক্লাস নিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং এই ক্লাসের পর ভার্ব নিয়ে আমার মনে হয় কারো সমস্যা থাকার কথা না। আমাদের শ্রদ্ধেয় স্যার কিন্তু অনেক সুন্দর একটা ক্লাস নিয়েছিলেন। বলেন তো স্ট্যান্ডিং শব্দটা ফাইনাইট নাকি নন ফাইনাইট বলেন। এরপরে জাতির কাছে আরেকটা প্রশ্ন করবো আমি, দ্রুত, হ্যাঁ বলেন দ্রুত দেখি এটা কে পারে। আমি আজকে আমাকে আমার সাথে একটু রাগ করবেন না, আমি আগেই বলেছি আজকের ক্লাসটা সুপার অ্যামেজিং হবে ইনশাআল্লাহ, এবং আজকের ক্লাস সারা জীবনের সম্পদ হবে। যারা শেয়ার করে রাখবেন চাইলেই পরবর্তীতে আবার দেখতে পারবেন, শেয়ার করে না রাখলে হারায় যাবে। তো সুপার অ্যামেজিং কিন্তু একটা ক্লাস হবে। গুড, আলহামদুলিল্লাহ। আমাদের বেশিরভাগ ভাই বোন কিন্তু পেরেছেন যে স্যার এটা নন ফাইনাইট ভার্ব, এবং 100% এটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব চেনার কিন্তু গতকালকে স্যার খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ। মনে রাখবেন নন ফাইনাইট ভার্ব চেনা একদম পানির মতো সহজ। হ্যাঁ, পৃথিবীতে ফাইনাইট ভার্ব অভাব নাই, কোটি আছে। সো এত ফাইনাইট ভার্ব কিন্তু মনে রাখা সম্ভব না। ওই মনোযোগ, পৃথিবীতে ফাইনাইট ভার্ব কোটি আছে, এত ফাইনাইট ভার্ব মনে রাখা সম্ভব না। কিন্তু নন ফাইনাইট ভার্ব আছে মাত্র 4 রকমের। কয় রকমের? মাত্র 4 রকমের। আমি আরো সহজ করে বলি, পৃথিবীতে আমাদের বন্ধু বেশি না শত্রু বেশি? পৃথিবীতে আমাদের বন্ধু বেশি, বাই ডিফল্ট সবাই আমাদের বন্ধু। আপনি রাস্তায় পড়ে গেলে দেখবেন আপনাকে সাহায্য করবে, অ্যাক্সিডেন্ট হলে আপনাকে কেউ একজন হাসপাতালে নিয়ে যাবে, ইভেন ব্লাড দরকার হলে ব্লাডও দিয়ে দেবে মানুষ, আপনি জানবেনও না। তাহলে পৃথিবীর বেশিরভাগ মানুষ আমাদের বন্ধু, কিন্তু আমাদের শত্রু অল্প কয়েকজন, গুটি কয়েকজন, অল্প কিছু শত্রু থাকে। তাইলে আপনি যদি আপনার গ্রামে আপনার ধরেন অনেক মানুষ, সো আপনার মাত্র শত্রু ধরেন 3-4 জন, আপনি যদি 4 জন এই শত্রু থেকে সাবধান হয়ে যান, তাহলে পৃথিবীর বাকি সবাই আপনার বন্ধু। এর কথা বুঝছেন না? এই জন্য মনে রাখবেন নন ফাইনাইট ভার্ব হচ্ছে আমাদের শত্রুর মতো। এই শত্রু মাত্র 4 রকমের। এই 4 রকমের শত্রু ছাড়া পৃথিবীতে যত ভার্ব আছে সব ফাইনাইট, বাকিগুলো মনে রাখার দরকার নাই। আপনি যদি 4 জন শত্রু থেকে সাবধান হয়ে যান, বাকিগুলো থেকে তো আপনি এমনি নিরাপদ। বাকিগুলোর বন্ধু চেনার দরকার নেই, কারণ বন্ধু কোটি এত বন্ধু মনে রাখতে পারবেন না। শত্রু মাত্র কয় রকমের? 4 রকমের। তো মনে রাখবেন কি হবে, পৃথিবীর যে কোনো ভার্বের আগে টু দিলে সেটা নন ফাইনাইট হয়ে যাবে, পৃথিবীর যে কোনো ভার্বের সাথে আইএনজি দিলে সেটা নন ফাইনাইট হয়ে যাবে, পৃথিবীর যে কোনো ভার্বের 3 নাম্বার ফর্ম সেটা নন ফাইনাইট হয়ে যাবে, ইভেন হ্যাভিং প্লাস V3 এটাও নন ফাইনাইট হয়ে যাবে, হ্যাভিং প্লাস V3। তাহলে এই 4টা হচ্ছে ভাই নন ফাইনাইটের চেহারা। এই 4টা ছাড়া পৃথিবীতে যত ভার্ব আছে সব ফাইনাইট। তাহলে এটা ফাইনাইট না নন ফাইনাইট 1 সেকেন্ডে বলা সম্ভব আলহামদুলিল্লাহ। এই যে দেখেন ভার্বের সাথে আইএনজি আছে মানে নন ফাইনাইট। আমি যদি বলি কথার কথা আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু গো, বলেন তো টু গো কোন ধরনের ভার্ব? ইয়েস, সবাই বলেন স্যার নন ফাইনাইট কেন? ওই যে টু গো আছে। তাহলে খেয়াল করে দেখবেন এই 4 ধরনের ভার্ব হচ্ছে ভাই নন ফাইনাইট, এছাড়া পৃথিবীর যত ভার্ব আছে সব কি ভাই ফাইনাইট। সো একটা ভার্ব ফাইনাইট নাকি নন ফাইনাইট এটা বলা 1 সেকেন্ডেই পারবেন ইনশাআল্লাহ। স্যার কিন্তু খুব সুন্দর করে গতকালকে বুঝিয়ে দিয়েছিলেন। বলেন তো ভাই এটা কোন ধরনের ভার্ব? ফাইনাইট। কেন ফাইনাইট? কারণ দেখেন এটার সাথে টু নাই, ভার্বের সাথে আইএনজি নাই, V3 নাই, কিচ্ছু নাই।
আর এটা কোন ধরনের ভার্ব? টু গো, নন ফাইনাইট। এটা কোন ধরনের ভার্ব? গোয়িং। ইয়েস, গুড, নন ফাইনাইট। কেন? এই যে ভার্বের সাথে আইএনজি আছে, তাই না? বলেন এটা কোন ধরনের ভার্ব? গন। এক সেকেন্ডে বলা সম্ভব, তাই না? বলেন। এই যে কেন? এই যে ভি3 আছে। এই দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে ইনশাল্লাহ। আরে আমি তো কালা, এই জন্য মাঝে মধ্যে দেখা যায় না, বাতি নিব্বা যায়, বুঝছেন না? দেখা যাবে, এখন থেকে দেখা যাবে। আমি ফেয়ার এন্ড লাভলি দিয়ে আসবো, দেখেন। দেখা যায়, দেখা যায় ভাই বোন। দেখা যায়, এখন দেখা যায়। হ্যাঁ বলেন। স্যার দেখা যাচ্ছে না তাই? আরে দেখা যাবে, টেনশন নিয়েন না। স্যার কিছু বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। দেখা যাবে ইনশাল্লাহ, টেনশন নাই। এখনই দেখা যাবে ইনশাল্লাহ, এখনই দেখা যাবে ইনশাল্লাহ। দেখা যাচ্ছে? দ্রুত 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 কমেন্ট করেন। থেমে আসছে তাই? এই দেখা যাচ্ছে তো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক হয়ে গেছে না? দেখা যাচ্ছে? দ্রুত 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 কমেন্ট করেন। আটকে গেছেন? আমি আমার কই আটকাইলাম মিয়া? আমি তো জ্যামে আটকাই নাই। এখন দেখা যাচ্ছে নিশ্চয়ই, বলেন তাড়াতাড়ি বলেন। আপনারা ক্লাসে দেখতে পাচ্ছেন কিনা এখন বলেন। হয়েছে হয়েছে, ওকে 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 ওকে, গুড। এবার ঠিক আছে, শুনেন না? আপনারা ক্লাসে আচ্ছা যাই হোক, ভাই যেটা বলতে চাচ্ছিলাম, শুনেন না, কোন একটা ভার্ব ফাইনাইট না নন ফাইনাইট এটা অনেক দ্রুত বলা সম্ভব। আপনারা কিন্তু একটু স্লো বলতেছেন, আরো দ্রুত বলা সম্ভব। জাস্ট আপনি খেয়াল করে দেখবেন ভাই, এই চারটা কোন একটা আছে কিনা। আমি আবার বলছি, পৃথিবীর যে কোনো ভার্বের সাথে টু দিলে সেটা নন ফাইনাইট, পৃথিবীর যে কোনো ভার্বের সাথে আইএনজি দিলে সেটা নন ফাইনাইট, পৃথিবীর যে কোনো ভার্বের 3 নাম্বার ফর্ম সেটা নন ফাইনাইট, হ্যাভিং প্লাস ভি3 সেটাও কি ভাইয়া? নন ফাইনাইট। সো একটা ভার্ব ফাইনাইট না নন ফাইনাইট এটা মুহূর্তের মধ্যে বলতে পারবেন। জাস্ট আপনি বলবেন স্যার এটার সাথে টু নাই, আইএনজি নাই, ভি3 নাই, এটা এটা ফাইনাইট ভার্ব। আবার এটা এটা নন ফাইনাইট কেন স্যার? এটা টু আছে। এটা নন ফাইনাইট কেন স্যার? আইএনজি আছে। এটা ভি3 কেন স্যার? আইএনজি আছে। এবার বলেন দেখি এটা কোন ধরনের ভার্ব? এক সেকেন্ডে বলবেন। এটা স্যার ফাইনাইট কেন? ওই যে এভাবে বলবেন স্যার টু নাই, আইএনজি নাই, ভি3 নাই। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে টু নাই, আইএনজি নাই, ভি3 নাই বা হ্যাভিং নাই, এই জন্য এটা কি হয়ে গেল? ফাইনাইট। যাই হোক, এবার প্রশ্ন হচ্ছে এইখানে যে ব্যাপারটা আমি বললাম ভাইয়া, এই যে আই এম স্ট্যান্ডিং, আই এম স্ট্যান্ডিং, আই এম স্ট্যান্ডিং, এই স্ট্যান্ডিং হচ্ছে ভাই নন ফাইনাইট। কেন ভাই? এই যে আইএনজি আছে। ঠিক আছে ইনশাল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি জানি আপনাদের শুনতে একটু অড মনে হবে, তবু আমি বলছি এই শব্দটা এখানে আসলে অ্যাডজেক্টিভ। মানে হ্যাঁ, স্ট্যান্ডিং শব্দটা এখানে অ্যাডজেক্টিভ, স্ট্যান্ডিং শব্দটা এখানে অ্যাডজেক্টিভ, স্ট্যান্ডিং শব্দটা এখানে অ্যাডজেক্টিভ। মানে বুঝলাম না স্যার। ও স্যার, ও স্যার গো, কি বলেন আপনি এগুলা? হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, মনে রাখবেন স্ট্যান্ডিং শব্দটা অ্যাডজেক্টিভ। কেমন অ্যাডজেক্টিভ? আমি আবার বলি, খুব খেয়াল করেন। এই যে স্ট্যান্ডিং শব্দটা, এই স্ট্যান্ডিং শব্দটা এখানে অবস্থা বোঝাচ্ছে। আই এম স্ট্যান্ডিং, আমি দাঁড়ানো অবস্থায় আছি। আর অবস্থা মানেই অ্যাডজেক্টিভ। আমরা দোষগুণ মানে অ্যাডজেক্টিভ এটা সবাই জানি। ওই মনোযোগ, দোষগুণ মানে অ্যাডজেক্টিভ এটা আমরা সবাই জানি। কিন্তু অ্যাডজেক্টিভের সংজ্ঞা কিন্তু শুধু দোষগুণ নাই রে পাগলা। গুড বয় ব্যাড গার্ল দোষগুণ অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভের সংজ্ঞায় 5টা কথা আছে। 5টা কথা আছে প্রিয় ভাই বোন আমার। দোষ, গুণ, সংখ্যা, সংখ্যা, পরিমাণ, পরিমাণ, অবস্থা। দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ কি প্রিয় ভাই বোন আমার? অবস্থা। তো দোষ, গুণ অ্যাডজেক্টিভ হয় এটা সবাই জানে, কিন্তু সংখ্যা, পরিমাণ, অবস্থা এগুলো অ্যাডজেক্টিভ হয়। এগুলো নিয়ে আমাদের খুব বেশি একটা মাথা ব্যথা নাই, বা এগুলো আমরা খুব বেশি জানিও না বা ভাবিও না। মনে রাখবেন সংখ্যা কিভাবে অ্যাডজেক্টিভ হয়। যখন আপনি বলবেন গিভ মি 5 পেন্স, 5 পেন্স, তাহলে 5 একটা সংখ্যা, আর সংখ্যা মানে কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। সংখ্যা মানে কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ। ভাইয়া পরিমাণ, আচ্ছা পরিমাণ কখন হবে? এই দেখেন, যখন আপনি বলবেন গিভ মি সাম ওয়াটার, গিভ মি সাম ওয়াটার, সাম একটা পরিমাণ, আর পরিমাণ মানে এটাও অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাহলে আমরা দোষ পেয়ে গেলাম, গুণ এগুলো তো আগেই জানি, সংখ্যা মানে ওই যে সংখ্যা, আর পরিমাণ মানে তো বলে দিলাম পরিমাণ। এবার প্রশ্ন হচ্ছে অবস্থায় অ্যাডজেক্টিভ হয়, এটা কেমনে হয়? এটা কেমনে সম্ভব? এটা আমাদের মাথায় কাজ করে না। তো মনে রাখবেন, প্রত্যেকটা কোনো একটা ব্যক্তি অথবা বস্তু এই মুহূর্তে কি অবস্থায় আছে সেটাই তার অবস্থা। তাহলে দেখেন আই এম স্ট্যান্ডিং, আমি দাঁড়ানো অবস্থায় আছি। হি ইজ রানিং, সে দৌড়ানো অবস্থায় আছে। দ্য ফ্যান ইজ মুভিং, ফ্যানটা ঘুরন্ত অবস্থায় আছে। দ্য বাস ইজ রানিং, বাসটা চলন্ত অবস্থায় আছে। দ্য বয় ইজ ওয়াকিং, ছেলেটা হাঁটন্ত অবস্থায় আছে। দ্য ম্যান ইজ স্লিপিং, লোকটা ঘুমন্ত অবস্থায় আছে। তো অবস্থা, অবস্থায় বুঝছেন? অবস্থাটা বুঝছেন কিনা? অবস্থার উদাহরণগুলা অবস্থা বুঝছেন কিনা? একটু একটু কমেন্টে বলবেন প্লিজ। অবস্থা কিভাবে অ্যাডজেক্টিভ হয়?
আমার কথা কি বুঝতেছেন? অবস্থা কিভাবে দেখতে পাই? তাহলে আই এম স্ট্যান্ডিং, আমি দাঁড়ায় আছি, তাহলে এটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তো যদি আমি প্রথমত এটা অ্যাডজেক্টিভ বললাম, পরক্ষণে আমি বলবো এমন কোনো অ্যাডজেক্টিভ পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। কেন? কারণ পৃথিবীর কোনো অ্যাডজেক্টিভের সাথে সাধারণত আইএনজি থাকে না। আমরা কি বলতে পারি গুডিং, ব্যাডিং, স্মার্টিং, বিউটিফুলিং? ওই এমন কি বলা যায় না তো। তাহলে অ্যাডজেক্টিভ, আমি বলছি না যে এটা অ্যাডজেক্টিভ না, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না রে পাগলা, এটা রিয়েল অ্যাডজেক্টিভ না, এটা রিয়েল অ্যাডজেক্টিভ না। এটা ছিল মূলত একটা ভার্ব, স্ট্যান্ড। স্ট্যান্ড মানে দাঁড়ানো। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে হ্যাঁ অ্যাডজেক্টিভ বানানো হয়েছে। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যাডজেক্টিভ বানালে তার নাম হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। বিষয়টা কি বুঝছেন? একটু যদি বলতেন যে ভাই বুঝছি আলহামদুলিল্লাহ, অথবা কমেন্টে লিখতে পারবেন নাকি ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তো যদি শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়ায় দেন। এখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা আমি জানি হয়তো আগে শুনেছেন, আলহামদুলিল্লাহ, যারা শুনেন নাই তারা শুনবেন, ভালো লাগবে। তাহলে আমি আবার বলছি, অবস্থা মানে অ্যাডজেক্টিভ। অবস্থা কিভাবে অ্যাডজেক্টিভ হয় এইটার উদাহরণ আমরা সাধারণত দিতে পারি না, কিন্তু আজকের পর পারবো। কোন একটা ব্যক্তি বা বস্তু এই মুহূর্তে কি অবস্থায় আছে সেটাই তার অবস্থা। তাহলে আই এম স্ট্যান্ডিং মানে দাঁড়ানো অবস্থায় আসছি। তাহলে এই যে প্রথমত আমি বললাম এটা অ্যাডজেক্টিভ, কেন? অবস্থা বোঝাচ্ছে। পরক্ষণে বলবো এমন কোন অ্যাডজেক্টিভ পৃথিবীতে নেই, পৃথিবীতে নেই, পৃথিবীতে নাই। এখন এই কথার সপক্ষে কয়েকটা উদাহরণ দিবেন। আচ্ছা, আমরা কি বলতে পারি গুডিং, ব্যাডিং, স্মার্টিং, বিউটিফুলিং? এমন কি বলা যায় না তো, এমন আসলে বলা যায় না, রাইট? তাহলে আমি বলছি না যে এটা অ্যাডজেক্টিভ না, এটা অ্যাডজেক্টিভ যেহেতু অবস্থা বোঝাচ্ছে, কিন্তু এটা রিয়েল অ্যাডজেক্টিভ না। এটা ছিল মূলত একটা ভার্ব, স্ট্যান্ড। স্ট্যান্ড মানে দাঁড়ানো। এই ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে। এই জন্য এটা নাম হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল সারা জীবন আমরা খালি মুখস্থ করছি, ভার্বের সাথে আইনজি অ্যাডজেক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু আজকে আমরা জন্ম সহ দেখলাম কোথা থেকে জন্ম হইছে। এই প্রেজেন্ট পার্টিসিপলের জন্ম কোথা থেকে? মূলত ছিল ভার্ব, আই এম স্ট্যান্ডিং, আমি, এটা একটা কাজ, আমি দাঁড়ানো অবস্থায় আছি, এটা একই সাথে কাজ। আই এম রাইটিং, আমি লিখা অবস্থায় আছি, লিখতেছি, এটা একটা কাজ, প্লাস অ্যাডজেক্টিভের কাজ করতেছে। তাহলে ভার্ব যখন অ্যাডজেক্টিভের কাজ করে অথবা ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের জন্ম হয়, তখন তার নাম হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। তখন তার নাম হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। সাইদুল স্যার বুঝালে মাথায় গেথে গেছে, তাই না ভাই? এটা কি বুঝছেন নাকি? শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায় দিবেন, এটা আল্লাহর ওয়াদা। আপনার যতটুকু সুখ আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার সুখকে বাড়ায় দিবেন। যতটুকু সম্পদ আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার সম্পদকে বাড়ায় দিবেন। এবং যতটুকু কি বলবো জ্ঞান আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার জ্ঞানকে আরো বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ক্লাসে বোঝানোর সময় বুঝি। আচ্ছা, এটা একটা বুদ্ধি আছে, দেখেন আপনারা ক্লাস করেন, ধরেন কথার কথা, ধরেন 50 ঘন্টা ক্লাস করেন, 50 ঘন্টা বাসায় পড়েন না 1 ঘন্টা। এইটা হলো আপনাদের সমস্যা। আমি ক্লাস করতাম 1 ঘন্টা, কিন্তু বাসায় পড়তাম মনে করেন 50 ঘন্টা। তাহলে বলেন আপনার মনে থাকবে না আমার মনে থাকবে? মনে রাখবেন। আপনি যদি কোনো কিছু মনে রাখতে চান, এটাকে মানে হৃদয়ের মধ্যে সেট করাইতে চান, প্রচুর এক্সারসাইজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আজকে আপনি এগুলো শিখলেন, বাসায় প্র্যাকটিস করলেন না, তাহলে কি মনে থাকবে বলেন? আমি যখন আমিও কিন্তু পড়তাম, আমিও কিন্তু কোর্স করতাম। আমি 1 ঘন্টা পড়লে মানে স্যারের কাছে, আমি বাসায় গিয়ে ধরেন 50 ঘন্টা পড়তাম, প্রচুর পড়াশোনা করতাম, বই মনে করেন যে এই মাথা থেকে ওই মাথা শেষ করে ফেলতাম। মানে এক্সারসাইজ, প্রচুর এক্সারসাইজ করতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি একটা জাদু শিখে আসছেন, এটা যদি অ্যাপ্লাই না করেন তাহলে এটা কি, মানে আপনি কি বুঝতে পারবেন যে জাদু কাজ করে কিনা? এক্সারসাইজ করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাইলে দেখবেন আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। যাই হোক, এবার একটা ভয়ঙ্কর মজার কথা বলে দিব, তাইলে এই জায়গাটা শেষ। সেটা হচ্ছে ভাইয়া, আই এম স্ট্যান্ডিং, আই এম স্ট্যান্ডিং। হ্যাঁ, এবার একটা যে মজার কথা বলবো সেই হচ্ছে, লিখে রাখেন পৃথিবীর সকল কন্টিনিউয়াস টেন্স, সকল কন্টিনিউয়াস টেন্স সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল হয়, প্রেজেন্ট পার্টিসিপল হয়, পার্টিসিপল হয়। এক কথা শেষ হয়ে গেল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল চেনার একটা সহজ একটা বুদ্ধি শিখে ফেললেন, বা পার্টিসিপল চেনার, পৃথিবীর সকল কন্টিনিউয়াস টেন্সে যে ভার্ব আইএনজিতে থাকে সেটা সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল হয়। অসাধারণ অনেক কিছুই থাকতে পারে, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে যেখানে ব্যতিক্রম নাই, একটা দুইটা ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু ধরেন বেশিরভাগ সময় এটা মিলে যাবে ইনশাআল্লাহ। পৃথিবীর সকল কন্টিনিউয়াস টেন্সে যদি লিখে রাখতে পারেন সারা জীবনের সম্পদ হবে। এমন কেউ কি আছেন নাকি যেটা লিখে রাখবেন ইনশাআল্লাহ? এমন কোনো বুদ্ধিমান ভাই বোন আছে নাকি আজকের ক্লাসে যে ভাই আমি এটা লিখে রাখবো ইনশাআল্লাহ? তাহলে পৃথিবীর সকল কন্টিনিউয়াস টেন্স সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল হয়। তাহলে আই এম স্ট্যান্ডিং, এটা প্রেজেন্ট পার্টিসিপল, নট জিরান্ড। পরীক্ষা কিন্তু আসবে এটা জিরান না পার্টিসিপল, অপশনে থাকবে জিরান, এটা পার্টিসিপল, অবশ্যই আনসার হবে পার্টিসিপল। তারপরে হি ইজ ওয়াকিং, পার্টিসিপল। আই স এ ম্যান ওয়াকিং, আমি একটা লোককে হাঁটতে দেখলাম, পার্টিসিপল। আই স এ গার্ল ড্যান্সিং, আমি একটা মেয়েকে নাচতে দেখলাম, পার্টিসিপল। আই স এ বয় স্লিপিং, পার্টিসিপল। আই স দ্য বাস রানিং, পার্টিসিপল। ঠিক আছে, পৃথিবীর সকল কন্টিনিউয়াস টেন্স পার্টিসিপল। লিখছেন নাকি কেউ? আর আপনার ক্লাস অনেক বেশি সুন্দর আলহামদুলিল্লাহ, কিন্তু আমি ইংরেজি অনেক বেশি ভয় পাই, কিছুই বুঝি না, প্রথমে থেকে কিভাবে প্রস্তুতি নিব।
ভাইয়া আপনারা এটা লিখবেন নাকি প্লিজ, কষ্ট করে সবাই লিখেন ভাই। ইংরেজি প্রস্তুতি নেওয়ার জন্য যেটা করতে হবে ভাইয়া, আপনি একবার শুরু থেকে পড়তে হবে, পার্টস অফ স্পিচ থেকে পড়তে হবে। ইংরেজি প্রস্তুতি নেওয়ার জন্য সেরা বই বাংলাদেশের মধ্যে মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের বই, মাস্টার মাস্টার ইংরেজি বইটা আমার কাছে যেটা মনে হয়। এই জন্যই সেরা বললাম, কারণ এই বইটাতে ভুল নাই বললেই চলে আলহামদুলিল্লাহ। কিন্তু বাকি অন্যান্য বইতে অনেক সময় অনেক অনেক ভুল পাওয়া যায়, এই হচ্ছে ব্যাপার আর কি। আচ্ছা ঠিক আছে, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার সামনে জায়গা, যাই হোক আমরা যেটা বলতেছিলাম, তাই যে লোকটা আমি যদি বলি, খেয়াল করে দেখেন, লোকটা গরিব অবস্থায় মারা গেছে, গরিব অবস্থায়, গরিব অবস্থায় মারা গেছে, এই বাক্যের অর্থ, হ্যাঁ অবস্থায় মারা গেছে। এবার আপনারাই বলেন এই গরিব, এই যে গরিব অবস্থা, এটা হচ্ছে গরিব অবস্থায় মারা গেছে। এবার বলেন তো এই শব্দটা কি হবে, এবার পারবেন ইনশাল্লাহ। তাহলে লোকটা কি অবস্থায়, গরিব অবস্থায়, আর অবস্থা মানে অ্যাডজেক্টিভ, তার মানে সবাই বুঝে গেছে রে পাগলারা, সবাই বলে দিলে পারে। তার মানে আনসার হবে কি ভাইয়া বলেন? হ্যাঁ বলেন, বুঝছেন বুঝছেন, এবার বুঝছেন, বলেন দ্রুত বলেন, তাতে বলেন। গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, চলেন সামনে দিকে। সকল কন্ডিশন সাধারণত পার্টিসিপল হয়। হাসিব আমলা ভাইয়া অবশ্যই, অবশ্যই আমি সানন্দে গ্রহণ করব আপনার যে কোনো মতামত প্রিয় ভাই আমার। আপনার মতামতটা আমাকে তুলে ধরবেন ইনশাল্লাহ, কোন জায়গাটা আপনার কাছে ভুল মনে হচ্ছে অবশ্যই বলবেন ইনশাল্লাহ প্রিয় ভাই আমার। এবং এটা নিঃসন্দেহে কি বলবো, কেউ স্বীকার করুক বা না করুক, আমি করি যে আমি পরিপূর্ণ না, আমার মধ্যে ঘাটতি আছে এবং মৃত্যু পর্যন্ত ঘাটতি থাকবে, দিস ইজ ভেরি ন্যাচারাল। এবং শিখার কোনো শেষ নাই পৃথিবীতে, জ্ঞানের কোনো অভাব নাই, শিখারও কোনো শেষ নাই, শেখার অনেক কিছু আছে এবং কি বলবো আমি এবং আমাদের অনেক কিছু জানার আছে। ওকে যাই হোক, তাহলে হারি স্পয়েল দা ডাইড স্পয়েলস, আচ্ছা হারি স্পয়েলস, হারি মানে কি জানেন ভাইয়া? হারি মানে হচ্ছে ভাইয়া তাড়াহুড়া, খেয়াল করে দেখেন মিলে যাবে ইনশাল্লাহ। স্পয়েল মানে নষ্ট করে, নষ্ট করে। এরপরে এখানে হবে দা কারি, কারি মানে হচ্ছে তরকারি। আচ্ছা এখন বলেন এটার অর্থ কি হইতে পারে? হারি মানে তাড়াহুড়া, নষ্ট করে তরকারি, মানে তাড়াহুড়া করলে তরকারি নষ্ট হয়। নষ্ট হয় মানে হয় তরকারিতে লবণ বেশি হবে, না হয় মরিচ বেশি হয়ে যাবে, না হয় হলুদ বেশি হয়ে যাবে। তার মানে এটা একটা প্রবাদ বাক্য এবং এই বাক্যের অর্থ হচ্ছে, বা এই প্রবাদ বাক্যের অর্থ হচ্ছে তাড়াহুড়া করে কোনো কাজ করলে সেটা ভালো হয় না। তাড়াহুড়া করে কোনো কাজ করলে সেটা ভালো হয় না। তাড়াহুড়া করে কোনো কাজ করলে সেটা কি হয় না, ভালো হয় না। বুঝছেন কিনা ভাইয়া? ক্লিয়ার? ক্লিয়ার? তাড়াহুড়া করে কোনো কাজ করলে সাধারণত কি হয় না, সেটা ভালো হয় না। এবং মজার ব্যাপার হচ্ছে এই প্রশ্নটা বিগত বছরে অনেকবার আসছে, আমি আগে বলেছি আজকের ক্লাসটা দুইটা কারণে খুবই অ্যামেজিং। একটা হচ্ছে আমরা বিগত মানে 2024 সালে কি ধরনের প্রশ্ন এসেছে সেটা দেখবো, আরেকটা হচ্ছে ভাইয়া আমাদের পড়ানো থেকে কি আসলেই কমন পড়ে সেটা দেখবো। এবং দেখেন এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসছে 24 সালে, এই প্রশ্নটা কিন্তু বিগত বছরে অনেকবার আসছে। হারি স্পয়েল দ্য কারি, হারি স্পয়েল দ্য কারি, এবার মিলায় পড়বেন। এই যে হারি স্পয়েল দ্য কারি, হারি স্পয়েল দ্য কারি, হারি মানে হচ্ছে তাড়াহুড়া করা, কারি মানে তরকারি, কারি মানে কি ভাইয়া তরকারি, তাই হারি স্পয়েল দ্য কি ভাইয়া কারি। এটা প্রচুর পরিমাণে পরীক্ষা আসছে এবং আবার কিন্তু আসবে, আবার আসবে কিন্তু। ক্লিয়ার? ওকে ফাইন, এবার দেখেন পরের প্রশ্নটা, দ্য প্লুরাল ফর্ম অফ ক্রাইটেরিয়ন। ভাই পড়াইছিলাম কিনা একটু বলবেন নাকি প্লিজ? এটা কিন্তু আমি বানাই নাই, 24 সালে আসছে। এবং আমি পড়াইছিলাম কিনা এটা বলেন তো? আমি আমার এই জীবনে অনেকবার পড়িয়েছি, অনেকবার পড়িয়েছি। তাদের কাছে মনে হয়েছে পড়াইছি, তারা কমেন্ট একটু পি লিখে দিবেন, তাহলে আমার একটু ভালো লাগবে যে আসলে পড়াইছি। যাই হোক মনে রাখবেন ভাইয়া, এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে ক্রাইটেরিয়ন। এই ক্রাইটেরিয়ন শব্দটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার মনে রাখবেন সিঙ্গুলার, সিঙ্গুলার। ক্রাইটেরিয়ন শব্দটা কি ভাইয়া? সিঙ্গুলার। সো এটার প্লুরাল হবে প্রিয় ভাই বোন আমার ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া হবে প্লুরাল, ক্রাইটেরিয়া হবে কি ভাইয়া প্লুরাল। এরপরে এটার সাথে আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ভাইয়া ফিনোমেনন, ফিনোমেনন। আমি কয়েকদিন আগেও সলভ করে দিছিলাম ফিনোমেনন, আর এটার প্লুরাল হবে ফিনোমিনা, ফিনোমিনা। জাস্ট এই যে অন আছে না, শেষে অন কেটে দিয়ে আমরা একটা এ দিব, জাস্ট অন আছে, অন কেটে দিয়ে একটা কি দিব, এ দিব। তাহলে ক্রাইটেরিয়ন সিঙ্গুলার, এটা প্লুরাল হবে ক্রাইটেরিয়া। ফিনোমেনন সিঙ্গুলার, এটাকে প্লুরাল বানানো হবে ফিনোমিনা। মজার পর হচ্ছে এই দুইটা ওয়ার্ডই প্রচুর পরিমাণে পরীক্ষা আসে, 24 সালে অনেকবার আসছে এবং আলহামদুলিল্লাহ আমি এটা অনেকবার পড়িয়েছি, আলহামদুলিল্লাহ অনেকবার পড়িয়েছি। পড়াইছি কিনা একটু সত্যি করে মন থেকে বলবেন নাকি? হাসিব আমলা ভাইয়া, হাসিব আমলা ভাইয়া, হাসিব আমলা ভাইয়া,
আমরা কিন্তু পার্টিসিপলের একটা শাখা বলেছি, পার্টিসিপলের কিন্তু আরো অনেকগুলো রূপ আছে, মানে কি বলবো শাখা রয়েছে। এটা জাস্ট আমরা একটা রূপ বলেছি যে ভার্বের সাথে আইএনজি মানে কি বলবো কন্টিনিউয়াস টেন্সে সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল হয়। আমি কিন্তু আগেই বলেছি সাধারণত হয়, অসাধারণ অনেক কিছু থাকতে পারে, আমি কিন্তু আগেই বলেছি প্রিয় ভাই আমার। এবং এটা সাধারণত আমি আবার বলি, খেয়াল করে দেখেন, ভার্বের সাথে আইএনজির কথা বলি না, আমি বলছি যে পৃথিবীর সকল কন্টিনিউয়াস সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল হয়, এক। আর দুই নম্বর কথা হচ্ছে এই আমরা আমাদের জিরান পার্টিসিপল ক্লাসে পার্টিসিপল চেনার অনেকগুলো উপায় পড়ে আল্লাহর রহমতে, সো এটা নিয়ে টেনশন নেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে ইনশাল্লাহ। আমি কিন্তু বলি নাই যে শুধু ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল, আমি আবার বলছি, আমি কিন্তু একবারও বলি নাই যে শুধু মানে কন্টিনিউয়াস টেন্স হলে পার্টিসিপল হবে, শুধু কন্টিনিউয়াস টেন্স পার্টিসিপল আমি একবারও বলি নাই। আমি বলছি এটা একটা স্টাইল পার্টিসিপল চেনার, ভার্বের সাথে আইএনজি হলে সেটা সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল হয়, ঠিক আছে ইনশাল্লাহ। হাসিব আমলা ভাই আশা করি বুঝতে পেরেছেন। কিছু প্রশ্ন আছে যা উত্তর করতে 1 সেকেন্ডও লাগে না, আপনার অবদানে বেশি, থ্যাংক ইউ ভাইয়া। রেগুলার ক্লাস করতে হবে, রেগুলার ক্লাস করলে দেখবেন যে এই জিনিসগুলো একদম পানির মতো সহজ হয়ে যাবে, এখন যা পড়বো সবই দেখবেন হুবহু কমন পাবেন ইনশাআল্লাহ। এবার দেখেন, ওরে ভাই, হসপিটালিটি, এই হসপিটালিটি শব্দের অর্থ হচ্ছে, আমরা সবাই বাংলা অর্থটা এটা সবাই জানি, হসপিটালিটি মানে হচ্ছে আতিথেয়তা, আতিথেয়তা মানে হচ্ছে আপ্যায়ন, আপ্যায়নের এটার আরেকটা বাংলা হচ্ছে মানে বা আরেকটা সিনোনিম হচ্ছে বিনোদন, মানে এটার অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে একদম সরাসরি অর্থটা হচ্ছে হসপিটালিটি মানে আতিথেয়তা অথবা আপ্যায়ন, এবং আরেকটা অর্থ হচ্ছে বিনোদন। তাহলে বিনোদন নাই কাটা, বিনোদন নাই কাটা, বিনোদন নাই কাটা, এন্টারটেইনমেন্ট মানে হচ্ছে বিনোদন। তার মানে এই ওয়ার্ডের রিলেটেড অর্থ হচ্ছে এন্টারটেইনমেন্ট। রিলেটেড অর্থ কি ভাইয়া? এন্টারটেইনমেন্ট। না সেটা পেশেন্ট হবে, না প্যাথোলজি রোগবিদ্যা হবে, না এনজয়মেন্ট হবে, তাহলে আনসার হবে এন্টারটেইনমেন্ট। এবং মজার ব্যাপার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা পরীক্ষায় তো এসেছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। স্যার ভাইয়া আপনার ভুল ধরিনি, আমি অন্যজনের ভুল ধরেছি। ওরে চেষ্টার মধ্যে, সরি ভাইয়া, আসিফ আমলা ভাইয়া আমি বুঝতে পারিনি ভাই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, পরের প্রশ্নটা আমরা দেখি প্রিয় ভাই বোন আমার। এই যে খুবই 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 অ্যামেজিং একটা ওয়ার্ড, স্পেলিং থেকে আসছে। এন্ড স্পেলিং হচ্ছে এত গুরুত্বপূর্ণ যে প্রিয় ভাই বোন আমার, স্পেলিং থেকে কি বলবো, আমি তো সবসময় বলি প্রতি বছর প্রশ্ন থাকে এবং এরকম সব ধরনের পরীক্ষাতেই প্রশ্ন থাকে। যাই হোক, তো এই ওয়ার্ডটার ইনডিসক্রেশন মানে হচ্ছে হঠকারিতা, অবিবেচনা, অযৌক্তিক। হঠকারিতা, অবিবেচনা, অযৌক্তিক, কোনটা হবে বলেন তো দেখি, কেউ পারেন নাকি? কেউ পারবেন নাকি ইনশাআল্লাহ? দেখি দেখি দ্রুত দ্রুত। আপনারা কিন্তু লিখছেন না, লিখলে মনে থাকবে। হ্যাঁ, যারা লিখতেছেন তাদের আজীবন মনে থাকবে। ইএম তানিয়া লিখে দিয়েছেন, সিদ্ধাতুল মুনতাহা লিখে দিয়েছেন, খায়রুন নাহার লিখে দিয়েছেন, মানসুর লিখে দিয়েছেন, অর্পিতা রায়। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ হয়ে গেলাম এবং আমি জাস্ট কি বলবো, আপনাদের প্রতি ক্রাশ খেলাম, সত্যি কথা। মানে আপনাদের ভালো, মানে আপনাদের যে ভালো ভালো গুণ, এটার প্রতি আমি ক্রাশ খেয়ে গেলাম। মানে কি বলবো, আমি মুগ্ধ হয়ে গেলাম আর কি। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার, সবাই লিখে রাখছেন এবং যারা লিখে রাখছেন তাদের আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। বাঙালিশ ভাই ধন্যবাদ প্রিয় ভাই আমার। শুনেন না, এইটা হবে, খেয়াল করে দেখেন, ইন ডিআইএস, ডিস, ইন, তারপরে ডিস, তারপরে সিআরই, ইনডিসক্রেশন, ইনডিসক্রেশন, মনে রাখবেন, ইনডিসক্রেশন, ইনডিসক্রেশন। তো আমরা দেখি কোথায় আছে ইনডিসক্রেশন। দেখেন ইন আছে, ঠিক আছে, কিন্তু ডিস নাই, ডিআইএস নাই কাটা, ডিআইএস নাই মানে কাটা। তাহলে দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া, ওরে হাওয়া। আসলে বানানগুলো এভাবে বানায়, বানানের প্রশ্নগুলো স্যাররা দেখবেন ই এর জায়গায় আই, আই এর জায়গায় ই, এরকম উল্টাপাল্টা করবে আর কি। যাই হোক, এখানে ইন আছে, ডিস আছে, ইন আছে, ডিস আছে। এবার প্রশ্ন হচ্ছে, ইন পেয়ে গেলাম, ডিস পেয়ে গেলাম, তারপর লাগবে সি আর ই। একটু ফাঁকা করে লিখলে মনে হয় ভালো হতো, আপনাদের বুঝতে সুবিধা হতো। আপনারা একটু এভাবে লিখবেন নাকি কষ্ট করে, ইন ডিস, এভাবে এভাবে এই জায়গাগুলোতে ভুল করবে পরীক্ষা, হ্যাঁ মনে রাখেন। ইন ডিস, তারপরে দেখেন ক্রে, এভাবে লিখেন, এভাবে ফাঁকা করে লিখলে আজীবন মনে থাকবে। দেখেন, ইন ডিসক্রেশন। সো স্যাররা যে ভুলটা করবে, ইনের মধ্যে ভুল করতে পারবে না, ইনের ভুল করবে না, ভুল করবে এখানে আই এর জায়গায় ই অথবা এ দিয়ে রাখবে, আর ভুল করবে এইখানটাতে, এই যে সিআর এর এই যে ই আছে এইখানটাতে ভুল করবে, ই এর জায়গায় উল্টাপাল্টা দিয়ে রাখবে। এভাবেই আসলে প্রশ্নগুলো বানায়, প্রশ্ন বানানোর সিস্টেম বুঝতে হবে। যাই হোক, তাহলে এই যে ডিস নাই কাটা, ডিস নাই কাটা, এবার দেখেন ডিস আছে, ডিস আছে, এবার দেখেন এই যে সিআর আই, সিআর ই, তাহলে আমাদের বানানো হচ্ছে সিআর ই, সিআর ই, তাহলে সিআর ই নাই মানে এটাও কাটা, আনসার হবে বয়কার বি। এবং আমি যে আলাদা আলাদা করে লিখেছি, বিশ্বাস করেন এভাবে লিখলে আপনার আজীবন মনে থাকবে, না হয় আপনি আবার ভুল করবেন। তো একটু লিখে রাখবেন প্লিজ, ইন ডিসক্রেশন, ইন ডিসক্রেশন, ইন ডিসক্রেশন। এটার অর্থ হচ্ছে, আমি অর্থটা লিখে রাখছি, এই যে অযৌক্তিক, অবিবেচনা অথবা হঠকারিতা, অযৌক্তিক, অবিবেচনা অথবা কি হঠকারিতা। ক্লিয়ার?
সবাই লিখে দেন। আপনাদের সবচেয়ে বড় একটা গুণ হচ্ছে আপনারা কথা শোনেন, আর এই কথা শোনার গুণটার কারণে একদিন আল্লাহ আপনাদেরকে অনেক বড় করবেনই করবেন, এটা আমার বিশ্বাস ইনশাল্লাহ। আপনার জীবনে অনেক ভালো থাকবেন ইনশাল্লাহ। যারা কথা শোনে, যেই সন্তান কথা শোনে তাদের বাপ মা তাদেরকে অনেক ভালোবাসে, যে স্ত্রী কথা শুনে তার স্বামী তাকে অনেক ভালোবাসে, তাই না বলেন? আর যে স্টুডেন্ট কথা শুনে তার শিক্ষক তাকে অনেক ভালোবাসে, তার জন্য মন থেকে দোয়া করতে বাধ্য হয়। এবং আপনাদের প্রতি মন থেকে অনেক অনেক বিলিয়ন ট্রিলিয়ন দোয়া, আপনারা আসলে কথা শোনেন। সবাই কমেন্টে লিখে দিয়েছেন, গুড গুড গুড, লিখে দিলে মনে থাকে আর কি। হ্যাঁ, আমার সাথে আবার রাগ করিয়েন না যে স্যার কেন লিখতে বলেন, লিখলে আপনার লাভ কি, মানে আপনাদের মনে থাকবে। আর আপনাদের মনে থাকলে আপনারা চাকরি পরীক্ষায় কমন পেলে এটা আমার সার্থকতা। শুনেন না, an oncologist is one who treats, অঙ্কোলজিস্ট কাকে বলা হয়? মনে রাখবেন, অঙ্কোলজিস্ট মানে হচ্ছে ভাইয়া যিনি ক্যান্সার বিশেষজ্ঞ বা ক্যান্সার চিকিৎসা দিয়ে থাকেন তাকে বলা হয় অঙ্কোলজিস্ট, অঙ্কোলজিস্ট। তাহলে এখানটাতে আনসার হবে ভাইয়া ডি, অঙ্কোলজিস্ট মানে হচ্ছে ক্যান্সার বিশেষজ্ঞ যিনি ক্যান্সারের চিকিৎসা দিয়ে থাকেন। ক্যান্সার বিশেষজ্ঞ, ক্যান্সার বিশেষজ্ঞ, ক্যান্সার বিশেষজ্ঞ, ক্যান্সার বিশেষজ্ঞ, মনে থাকবে অঙ্কোলজিস্ট ক্যান্সার বিশেষজ্ঞ। সবাই একটু কষ্ট করে লিখে দেবেন নাকি, অঙ্কোলজিস্ট, জাস্ট অঙ্কো লিখে দেন, অঙ্কোলজিস্ট, এরপরে একটা ফাঁকা দিয়ে ক্যান্সার লিখে দেন, এবার লিখে দেন, তাহলে আজীবন মনে থাকবে অঙ্কোলজিস্ট ক্যান্সার, অঙ্কোলজিস্ট ক্যান্সার, অঙ্কোলজিস্ট ক্যান্সার, বাস হয়ে গেল। এবার স্পেস দিয়ে লিখে রাখেন, তাহলে মনে থাকবে। কেমন? আমি চাই আপনাদের মনে থাকুক, কারণ শুধু শুধু সময় নষ্ট করার মানে হয় না। ক্লাস যেহেতু করতেছেনি, যেন এটা হৃদয়ের মধ্যে ফিট হয়ে যায়, এই জন্য অঙ্কোলজিস্ট লিখে একটা স্পেস দিয়ে একটু কি লিখে দেবেন প্রিয় ভাই বোন আমার, একটু কষ্ট করে ক্যান্সার লিখে দেন, তাহলে মনে থাকবে। কেমন? ওকে ফাইন। এই দেখেন, এই প্রশ্ন কতবার আসছে এই দুনিয়াতে, কতবার আসছে কে বলতে পারবেন? এই দুনিয়াতে এই প্রশ্নটা কতবার আসছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তাই না? তো এই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উনি কি ধরনের কবি? ওনাকে বলা হয় প্রকৃতির কবি, প্রকৃতির কবি। হ্যাঁ, প্রকৃতিকে উনি খুব ভালোবাসেন, প্রকৃতি নিয়ে উনি প্রচুর কবিতা বা লেখালেখি করেছেন, এই জন্য ওনাকে বলা হয় প্রকৃতির কবি। তাই প্রকৃতি মানে কি? পয়েন্ট অফ বিউটি মানে কি? জন্ডন। আচ্ছা, লাভ তো না, হোপ না, নেচার, এক্স্যাক্টলি নেচার। নেচার মানে হচ্ছে ভাইয়া প্রকৃতি, তার মানে এটার আনসার হবে কি ভাইয়া? নেচার, 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 গুড, নেচার হবে আনসার। সবাই লিখে দিয়েছেন, অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার, লিখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। এই ওয়ার্ডটা কতবার আসছে বলতে পারবেন প্লিজ? প্রাইমারিতে অনেকবার আসছে এটা, এবং আমি কয়েকদিন আগে দেখিয়েছিলাম অন্য একটা পরীক্ষায়, তো এই প্রশ্নটা অনেকবার এসেছে। আমি পড়াইছি কিনা কারো মনে আছে? আমার মনে আছে আল্লাহর রহমতে, আমি এটা অনেকবার পড়িয়েছি আলহামদুলিল্লাহ, এবং ফাইনালে কিন্তু 24 সালে আবার এসেছে। তো আজকের ক্লাসের মানে এটাই বললাম যে আজকের ক্লাসটা সবাই শেয়ার করে রাখবেন, সারা জীবনের সম্পদ হবে। কারণ আজকের ক্লাসে আমরা এটাই দেখাচ্ছি যে 24 সালে কি ধরনের প্রশ্ন আসে এবং আমাদের পড়ানো থেকে কি আসলেই কমন আসে। দেখছেন, অনেকবার পড়িয়েছি এবং আবার চলে আসছে। যাই হোক, ডিলেট মানে হচ্ছে মুছে ফেলা, মুছে ফেলা। ডিলেট মানে কি ভাইয়া? মুছে ফেলা। তাহলে তার কি চাইছে? বিপরীত চাইছে, বিপরীত চাইছে। ডিলেট মানে মুছে ফেলা অথবা বের করে দেওয়া, বের করে দেওয়া। তাহলে তার বিপরীত কি হবে? কি বলবো? প্রবেশ করানো অথবা ভিতরে ঢুকানো। তাহলে একুইট মানে হচ্ছে ভাইয়া, মনে রাখবেন এটা খুবই সুন্দর একটা ওয়ার্ড। একুইট মানে আমরা সারা জীবন শুনছি না, ব্যাকোসুর, বানান লিখতে পারবো আমি দেখি, ব্যাকোসুর, ব্যাকোসুর, ব্যাকোসুর খালাস, ব্যাকোসুর খালাস, ব্যাকোসুর খালাস, সারা জীবন শুনছেন না? এই বিশেষ করে আমরা সিনেমা এটা অথবা কি বলবো সিনেমা মুভিতে এই শব্দটা বেশি ইউজ করেছে, আসামিকে ব্যাকসুর খালাস দেওয়া হলো। তো এই অ্যাকুইট, অ্যাকুইট মানে হচ্ছে ব্যাকসুর খালাস অথবা মুক্তি দেওয়া বা মুক্তি করা। যাই হোক, কন্ট্রাক্ট মানে হচ্ছে চুক্তি, ওভার মানে তো ওভার, ইনসার্ট, এক্স্যাক্টলি ইনসার্ট মানে হচ্ছে ভাইয়া প্রবেশ করানো, ইনসার্ট মানে প্রবেশ করানো, প্রবেশ করানো। খেয়াল করে দেখেন, আপনাদের ফোনে যখন সিম কার্ড না থাকবে তখন কি লেখা ওঠে? খেয়াল করে দেখবেন, ইনসার্ট এ সিম কার্ড। আপনার ফোনে যখন মেমোরি কার্ড না থাকবে, সব মোবাইলে লেখা না উঠতে পারে, দেখবেন কিছু কিছু মোবাইলে এটা লেখা ওঠে ইনসার্ট এ মেমোরি কার্ড। আমি জানি না আপনারা এই শব্দটা শুনছেন কিনা, পাইছেন কিনা বলেন তো? ইনসার্ট এ সিম কার্ড অথবা ইনসার্ট এ মেমোরি কার্ড মানে মেমোরি কার্ড ভিতরে ঢোকান বা প্রবেশ করান। তাহলে ডিলিট মানে মুছে ফেলা, ইনসার্ট মানে প্রবেশ করানো। সবাই একটু লিখবেন নাকি? কমেন্টে লিখে দিলে আজীবন মনে থাকবে। আমি এইটার বাংলা ওয়ার্ড বললাম এবং লিখে দিলাম কেন? কারণ এই ওয়ার্ডটা আবার দেখুন সময় পরীক্ষায় আসতে পারে। হি ওয়াজ একুইটেড, তাকে মুক্ত করা হয়েছে, তাকে খালাস দেওয়া হয়েছে। যে কোনো সময় দেখবেন এটা চলে আসতে পারে যে তাকে মুক্ত করা হয়েছে, বুঝছেন না? এই আর কি, লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। এবার দেখেন ভাই, ইল নিউজ, ইল নিউজ, ইল নিউজ মানে হচ্ছে ভাই মন্দ সংবাদ। ইল নিউজ মানে কিন্তু আবার অসুস্থ সংবাদ না, ইল নিউজ মানে হচ্ছে মন্দ সংবাদ বা মন্দ খবর, মন্দ সংবাদ অথবা মন্দ খবর অথবা খারাপ খবর। হ্যাঁ, এটা দ্রুত ছড়ায় আর কি, দ্রুত ছড়ায়। খারাপ সংবাদটা এটা দ্রুত ছড়ায় পড়ে, এটাই বলা হচ্ছে এখানে। তো প্রশ্ন হচ্ছে নিউজ শব্দটা হচ্ছে ভাই আনকাউন্টেবল নাউন। আর মনে রাখবেন, আনকাউন্টেবল নাউন যদি বাক্যের সাবজেক্ট হয়, ভার্বটা সারা জীবন সিঙ্গুলার হয়। আমি আবার বলছি, আনকাউন্টেবল নাউন বাক্যের সাবজেক্ট হলে ভার্বটা সারা জীবন সিঙ্গুলার হয়। এখন অনেক ভাই বোন আছে ভাইয়া সিঙ্গুলার ভার্ব কোনটা এটা আমি চিনি না, কোনো সমস্যা নেই ভাইয়া, আমি চিনাই দিচ্ছি। সিঙ্গুলার বানানোর শুরুটা এস দিয়ে। সিঙ্গুলার ভার্ব চেনার
সিস্টেম আমি জীবনে অনেকবার বলেছি, আবার বলছি মনোযোগ, এটা দিয়ে যে কোনো সিঙ্গুলার ভার্ব 1 সেকেন্ডে চিনবেন। সিঙ্গুলার ভার্ব বানানের শুরুটা কি দিয়ে? এস দিয়ে। এই জন্য পৃথিবীর সকল সিঙ্গুলার ভার্বের সাথে সাধারণত এস থাকে। কেমন? যেমন ধরেন ইজ, ইজের সাথে এস আছে, ওয়াজ সিঙ্গুলার, ওয়াজের সাথে এস আছে, হ্যাজ সিঙ্গুলার, হ্যাজের সাথে এস আছে, গোজ সিঙ্গুলার, গোজের সাথে এস আছে। তাহলে এখানেও কি হবে? যেহেতু এটা আনকাউন্টার নাউন মানে সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার হবে, তাহলে এস থাকতে হবে। তাহলে এস নাই মানে কাটা, এস নাই মানে কাটা, এস নাই মানে কাটা, একটা অপশন এস আছে, আনসার হবে বি। তাহলে পৃথিবীর সকল সিঙ্গুলার ভার্বের সাথে সাধারণত এস থাকে। তাই বলেন ইজ, ওয়াজ, হ্যাজ, গোজ, যাই বলেন সাধারণত এস থাকে। ক্লিয়ার? এই যে এখানে অনেকে কিন্তু ভুল লিখছে, আমাদের অনেক ভাই বোন কিন্তু ভুল লিখছে। হ্যাঁ, অনেকে লিখতে রান হবে না রে পাগলা, রান হবে না, এটাও হবে না, এটাও হবে না, আনসার হবে বি, ইউল নিউজ রানস ফার্স্ট। দুঃসংবাদ বাতাসের আগে যায়। গুড। এই যে দুঃসংবাদ বাতাসের আগে যায়, দুঃসংবাদ অথবা খারাপ খবর বাতাসের আগে যায়। ফাতেমা ইসলাম নদী, আমাদের অনেক পুরনো একজন স্টুডেন্ট, অনেক ধন্যবাদ প্রিয় বোন। পরের প্রশ্ন দেখেন প্রিয় ভাই বোন আমার, মরোড ইজ ডাইং, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, মজার একটা প্রশ্ন। দেখেন ডাই দিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। এই যে ডাই, আমরা সবাই জানি ডাইড বাই অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট। সো ডাইড বাই অ্যাক্সিডেন্ট এটা ঠিক আছে, কিন্তু মনে রাখবেন যদি অ্যাক্সিডেন্টের আগে আর্টিকেল থাকে তখন কিন্তু আর বাই দেওয়া যাবে না। যেমন ধরেন যদি থাকে ভাইয়া এই যে এ কার অ্যাক্সিডেন্ট, কার অ্যাক্সিডেন্ট, খুব খেয়াল করেন, এ কার অ্যাক্সিডেন্ট লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। এ কার অ্যাক্সিডেন্ট, এ রোড অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট, এ প্লেন ক্র্যাশ, এ প্লেন ক্র্যাশ, এ প্লেন ক্র্যাশ, অথবা অ্যান অ্যাক্সিডেন্ট, অ্যান অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট। এরকম যদি থাকে প্রিয় ভাই বোন আমার, সবগুলোর আগে প্রিয় ভাই বোন আমার প্রিপোজিশন হিসেবে ইন হবে। যদি আমরা সারা জীবন পড়ে আসছি দুর্ঘটনায় মারা গেলে বাই হয়, বাই হয়, বাই হয়, ঠিক আছে, কিন্তু সবসময় বাই হবে না। যদি প্রিপোজিশন ইন আর্টিকেল থাকে তাহলে অবশ্যই ইন হবে, ইন হবে, ইন হবে, ইন হবে, ইন হবে। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, বারংবার বলছি ইন হবে, লিখে রাখবেন, সারা জীবনের সম্পদ হবে, লিখবেন না, ভুলে যাবেন, আপনার ইচ্ছা আপনি কি করবেন। তাহলে ইন এ কার অ্যাক্সিডেন্ট, ইন এ রোড অ্যাক্সিডেন্ট, ইন এ প্ল্যান ক্রাশ, অথবা ইন অ্যান অ্যাক্সিডেন্ট। হি ডাইড বাই ইন এ কার অ্যাক্সিডেন্ট, সরি তুই দেখছেন মুখ দিয়ে আমারও চলে আসতেছে। হি ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট, হি ডাইড ইন এ রোড অ্যাক্সিডেন্ট, হি ডাইড এ প্লেন ক্রাশ, অথবা হি ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। যখনই দেখবেন শুধু অ্যাক্সিডেন্ট আছে সেক্ষেত্রে আপনি বাই দিতে পারেন, মানে আর্টিকেল না থাকলে সহজ কথায়, তখন আপনি দিতে পারেন হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট, হি এই যে ডাইড বাই অ্যাক্সিডেন্ট, ডাইড বাই অ্যাক্সিডেন্ট, এখন দিতে পারবেন, সমস্যা নাই, হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট। এইটা কি বুঝছেন? গুড। এবার দেখেন ভাইয়া আউট, এই ডাইড আউট মানে হচ্ছে বিলীন হওয়া। এই যে ডাইড আউট অথবা ডাই আউট, এটা হচ্ছে বিলীন হওয়া, বিলীন হওয়া, বিলীন হওয়া, বিলীন হওয়া। হ্যাঁ, আর ডাইড ফর কান্ট্রি, COUNTRY, কান্ট্রি। তাহলে ডাইড ফর কান্ট্রি মানে দেশের জন্য মারা গেলে ডাইড ফর কান্ট্রি হয়। ডাই আউট মানে হচ্ছে বিলীন হওয়া, ডাইড বাই অ্যাক্সিডেন্ট। আর ডাই ডাউন মানে হচ্ছে ভাইয়া দুর্বলতর হওয়া, দুর্বলতর হওয়া, দুর্বল হওয়া, দুর্বলতর হওয়া, দুর্বলতর হওয়া, দুর্বলতর হওয়া, দুর্বলতর হওয়া। ডাই ডাউন মানে হচ্ছে দুর্বলতর হওয়া। হ্যাঁ, আপনি চাইলে বলতে পারেন দা ফায়ার, লিখে রাখেন, অথবা দা স্ট্রম, স্ট্রম ফাইনালি, দেশটার মধ্যে ফাইনালি ডাইড ডাউন, অর্থাৎ আগুনটি, হ্যাঁ, অথবা ঝড়টি অবশেষে দুর্বল হয়ে গিয়েছে। আগুনটি, আগুনটি মানে কোথাও আগুন লাগলে, অথবা ঝড় তুফান সবসময় তো থাকে না, ঝড়ের শেষের দিকে ঝড় এসে দুর্বল হয়ে যায়, আগুন লাগার শেষের দিকে কিন্তু আগুন এসে আবার কি হয়ে যায়, মানুষ যখন নিবানোর চেষ্টা করে দুর্বল হয়ে যায়। এটাই বলা হচ্ছে দ্য ফায়ার অথবা দ্য স্ট্রম ফাইনালি ডাইড ডাউন, অবশেষে দুর্বল হয়ে গিয়েছে। আর ডাই আউট মানে বিলীন হওয়া। তাহলে এখানে বলছে মোরালিটি মানে হচ্ছে নৈতিকতা, ইজ ডাইং আউট গ্রাজুয়ালি, গ্রাজুয়ালি মানে হচ্ছে ক্রমেই, প্রতিনিয়ত। তাহলে নৈতিকতা কি প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়, বেশ হয় না, না, নৈতিকতা ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। তার মানে এটা আনসার হবে সি, মোরালিটি ইজ ডাইং আউট গ্রাজুয়ালি, ধীরে ধীরে নৈতিকতা বিলীন হয়ে যাচ্ছে। ডাইড ফর কান্ট্রি, হি ডাইড ফর কান্ট্রি, ডাইড বাই অ্যাক্সিডেন্ট। আর রোগে মারা গেলে ডাইড অফ, রোগে মারা গেলে ডাইড অফ, রোগে মারা গেলে ডাইড অফ। এবং বেশিরভাগ সময় দেখবেন যে পরীক্ষা থাকবে ডাইড অফ কলেরা, এটাই থাকে বেশিরভাগ সময়। ডাইড অফ ক্যান্সার, করোনার সময় ছিল ডাইড অফ করোনা। তাহলে করোনা, কলেরা, ম্যালেরিয়া, ডায়রিয়া, যাই থাক ডাইড অফ। আর যদি ভাইয়া বেশি খেয়ে, বেশি ব্যায়াম করে বা বেশি কাজ করে মারা যায়, সেক্ষেত্রে ডাইডের পরে ফ্রম হয়, ডাইড ফ্রম, ডাইড ফ্রম ওভার ইটিং। দেখবেন পরীক্ষায় এটাই থাকবে, হুবহু দেখবেন এটা থাকবে, ডাইড ফ্রম ওভার ইটিং। এটা কিন্তু অনেকবার আসছে, ডাইড ফ্রম ওভার ইটিং, ওভার এক্সারসাইজ, ওভার ওয়ার্ক, এরকম। আর ইনজুরি হয়ে যদি কেউ মারা যায়, আহত হয়ে মারা যায়, আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়, জখম হয়ে মারা যায়, সেক্ষেত্রে ডাইয়ের পরে ফ্রম হয়। তাহলে ডাইড ফ্রম ইনজুরি, ডাইড ফ্রম ইনজুরি। এবং মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু এই বছর প্রাইমারি পরীক্ষা আসছিল, মোটামুটি ধরেন 95% বলাবান পারে নাই।
তাহলে ডাইড ফ্রম ইনজুরি একটু কষ্ট করে লিখতে পারবেন নাকি? শুধু এটুকু লিখেন, ডাইড ফ্রম ইনজুরি, কিছু লিখতে হবে না, অনুরোধ করছি ভাই হিসেবে, ভালোবাসি আপনাদের, এইটুকু লিখবেন শুধু ইনশাআল্লাহ, কেমন? লিখেন ডাইড ফ্রম ইনজুরি, এইটুকু লিখেন। এই পুরা যা লিখছেন না লিখছেন সেটা আমার সমস্যা নেই, শুধু এই দুইটা লিখবেন, মানে অ্যাটলিস্ট এইটা লিখেন ইন হয়, আর ডাইড ফ্রম ইনজুরি এইটুকু লিখেন, ডাইড ফ্রম ইনজুরি, ডাইড ফ্রম ইনজুরি। বাকিগুলো আপনারা আগে থেকে জানেন, আগে থেকে পারেন, এগুলোর লিখলেও জানেন, লিখলে শুধু ডাইড ফ্রম ইনজুরি লিখবেন নাকি? গাছ এই তো ডাইড ফ্রম ইনজুরি, ডাইড ফ্রম ইনজুরি, ডাইড ফ্রম ইনজুরি লিখলে আজীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। শুধু এই পৃষ্ঠা থেকে, মানে সরি এই স্লাইড থেকে দেখবেন অনেক প্রশ্ন, অনেক পরীক্ষা কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই তো গুড, ডাইড ফ্রম ইনজুরি, থ্যাংক ইউ সো মাচ। সাইফুল ভাই লিখে দিয়েছে, অনেক ভাই বোন লিখে দিয়েছে, অনেক ধন্যবাদ। সিবলিং ইজ দ্য জেন্ডার, কি জেন্ডার বলেন? সিবলিং, এটা কিন্তু 2024 সালের প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, এটা কিন্তু আমি বানাই নাই, পরীক্ষা আসছে, আমি বানাই নাই, পরীক্ষা আসছে, 2024 সালের প্রশ্ন। সিবলিং মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার ভাই বোন, ভাই বোন, ভাই বোন। তো এখানে ভাইও আছে, বোনও আছে, তাই না বলেন? তার মানে মেলও আছে, ফিমেলও আছে। তো যেটা মেল এবং ফিমেল দুইটাই হইতে পারে সেটাকে কি বলে? শুধু মেল মানে হচ্ছে আমরা সবাই জানি মেসকুলিন জেন্ডার, শুধু ফিমেল মানে ফেমিনিন জেন্ডার, বস্তু হইলে সেটা নিউট্রাল জেন্ডার, আর মেল ফিমেল, মেল ভার্সেস ফিমেল যদি হয় সেটা হয় কমন জেন্ডার। যেমন টিচার, এটা কমন জেন্ডার, তাই না বলেন? এটা মেলও হইতে পারে, ফিমেলও হইতে পারে। এমন আরো অনেক কিছু আছে, ডাক্তার কমন জেন্ডার, কেন ডাক্তার পুরুষ হয় মহিলাও হয়, তাই না বলেন? এরকম অনেক কিছু আছে। যাই হোক, আপনারা এগুলো পারেন, এখানে সময় নষ্ট করলাম না আমরা। We watch the sun went down. Okay, so this is the very important question. মজার একটা প্রশ্ন। গতকাল কিন্তু স্যার ভার্বের উপর খুবই অ্যামেজিং একটা ক্লাস নিয়েছেন আলহামদুলিল্লাহ। আপনারা কিন্তু এটা পারার কথা, বলেন দেখি কেউ পারেন নাকি? মনে রাখবেন এই যে ওয়েন্ট, এটা কিন্তু ওয়েন্ট ছিল না, এটা ছিল প্রেজেন্ট টেন্সে গো। আর গো হচ্ছে একটা আইটিভি, ইন্টারন্যাশনাল টেলিভিশন না রে পাগলা। গো হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। তো মনে রাখবেন ইনট্রানজিটিভ ভার্বের পরে সাধারণত কোনো কিছু বসে না, বসে না, বসে না। আর যদি বসে তাহলে সেটা অ্যাডভার্ব। আবার বলি, ইনট্রানজিটিভ ভার্বের পরে সাধারণত কোনো কিছু বসে না, আর যদি বসে তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। তার উদাহরণ দেন, মুখের কথা বিশ্বাস করি না। ঠিক আছে, চলেন উদাহরণ। এই যে যেমন আমি যদি বললাম কথা আই ওয়াক, এই যে আই ওয়াক, এই ওয়াক শব্দটা ইনট্রানজিটিভ ভার্ব। তো এটার পরে কিন্তু কোনো কিছু নাই, আই ওয়াক। সাধারণত কোনো কিছু থাকে না বা বসে না, কিন্তু যদি বসে তাহলে সেটা অ্যাডভার্ব। তো আমি চাইলে দেখেন একটা অ্যাডভার্ব বসাইতে পারবো, আই ওয়াক স্লোলি, আমি আস্তে আস্তে হাঁটি। আই ওয়াক স্লোলি, আমি আস্তে আস্তে হাঁটি। তাহলে এই যে স্লোলি শব্দটা এটা অ্যাডভার্ব হয়ে গেছে। তাহলে আমি আবার বলছি, ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে, অবজেক্ট থাকে, অবজেক্ট থাকে। তার কিন্তু খুব সুন্দর করে বলছেন, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে বাবা মায়ের মতো। তো বাবা মার পাশে তো সন্তান থাকবেই, তাই না? তো ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে, আর ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে না। এই জন্য ইন্ট্রানজিটিভ ভার্বের পরে সাধারণত কোনো কিছু থাকে না, যদি থাকে তাহলে সেটা অ্যাডভার্ব। এবার দেখেন পরীক্ষায় কি আসছে। তো এই যে কথার কথা, এই যে গো, আই গো, এই গো শব্দটা ইন্ট্রানজিটিভ, সো এটার পরে কোনো কিছু থাকবে না, থাকবে না। যদি থাকবে তাহলে সেটা অ্যাডভার্ব। পরীক্ষা একবার আসছিল ভাইয়া, আই গো, এই দেখেন প্রশ্ন কেমনে বানায়, মজা কাকে বলে, হ্যাঁ ভালো লাগবে, এখন খেয়াল করেন। পরীক্ষা আসছিল ভাই, আই গো হোম, এটা কোন পার্টস অফ স্পিচ? তো যেহেতু ছোটবেলা থেকেই আমরা সবাই একটু দেখেই তো কেউ পারেন নাকি, দ্রুত আই গো হোম, আই গো হোম, এটা কোন পার্টস অফ স্পিচ? দ্রুত একটু বলতে হবে। আজকের ক্লাসের সবচেয়ে মজার জায়গা হচ্ছে এটা, এবং শুধু এই জায়গাটার জন্য আজকের ক্লাস আপনার ধন্য, শুধু এই জায়গাটার জন্য আজকের ক্লাস আপনার ধন্য। আমি কিন্তু কষ্ট পাচ্ছি, আপনারা কেউ রিয়াকশন ইউজ করতেছেন না, ছি ছি, এটা কোনো কথা? আমরা ফেসবুকে কেউ পোস্ট করলে রিয়াকশন দেই না প্রিয় ভাই বোন আমার? তো লাভ রিয়াক্ট, লাইক রিয়াক্ট যেমন চাই দেন, কিন্তু ক্লাসে রিয়াকশন ইউজ করেন। ক্লাসে রিয়াকশন ইউজ করলে ক্লাসের রিচ বেড়ে যায়। আর ক্লাসটা অবশ্যই সবাই শেয়ার করে রাখবেন, তাহলে সবার সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। মন চাইলে আবার রিভিশন দিতে পারবেন। শেয়ার করে না থাকলে তো ক্লাসটা হারা যাবে ভাই বোন আমার, আপনি চাইলেও আর খুঁজে পাবেন না, চাইলেও ক্লাসটা আর খুঁজে পাবেন না। যাই হোক, এবার দেখেন প্রিয় ভাই বোন প্রশ্ন কেমনে বানায়। তো যেহেতু ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি হোম মানে বাড়ি, তাই না বলেন? বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, নিজের বাড়ি, আমার বাড়ি, তোমার বাড়ি, সব বাড়ি নাউন। তো কি করছে পরীক্ষায় অপশনে ভাইয়া নাউন ছিল না, হ্যাঁ পরীক্ষা অপশনে ছিল ধরেন অ্যাডভার্ব, তারপরে ধরেন ছিল কথার কথা বি, প্রিপজিশন, এরকম ভাবে পরীক্ষায় ছিল আর কি। তো একটা মেয়ে জিওম কি করছে, ও কি করছে, একটা অপশন কাটটা দিয়ে সে অপশনে লিখে দিয়ে আসছে, এটা নাউন হবে গো, নাউন, নাউন হবে গো, নাউন। জন্মের পর থেকে পড়ে এসেছে হোম একটা নাউন, এটা নাউন হবে। স্যার এখানে প্রশ্নে ভুল লিখছে, অপশনে ভুল লিখছে, মানে অপশনে নাউন ছিল না আর কি। হ্যাঁ কয় পরীক্ষা প্রশ্নটা ভুল হয়েছে, এটা ভুল প্রশ্ন। স্যারে ভুল করলে করছে, আমি ভুল করতে পারি না, আমি সচেতন নাগরিক, সামনে আমার বিয়া। হ্যাঁ কি করছে, অপশনটা কাটতে দিয়ে নাউন লিখে দিয়েছে পড়ছে। বাসায় এসে বলে আম্মা মিলাদ পড়াও। কেন? এই দেখো না কত সহজ প্রশ্ন হয়েছে, আমি পাইরা গেছি। স্যারে ভুল করছি কিন্তু আমি ভুল করি নাই। তাহলে বলেন স্যারে ভুল করছে ওই পাগলারা? তাহলে আই গো হোম, যদিও আমি আগেই বলছি এই গো ইন্ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্বের পরে সাধারণত কোনো কিছু থাকে না, যদি থাকে তাহলে সেটা অ্যাডভার্ব। সাধারণত কোনো কিছু থাকে না, যদি থাকে তাহলে কি ভাইয়া সেটা অ্যাডভার্ব। তো আপনার মানেন বা না পারেন এই গো এখানে অ্যাডভার্ব হয়ে গেছে, আপনি মানেন বা না পারেন এই গো এখানে অ্যাডভার্ব হয়ে গেছে। কেন? আমি যদি প্রশ্ন করি আই গো হোম, আমি কি যাই, উত্তর নাই। আমি কাকে যাই, উত্তর নাই। কিন্তু আমি যদি প্রশ্ন করি প্রিয় ভাই বোন আমি কোথায় যাই,
কোথায় যায়? উত্তর আসবে হোম, আমি বাড়ি যাই। আর কোথায় দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। এই জন্য ভাইয়া মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, এই জন্য এত রিকোয়েস্ট করি যে ভাই ক্লাসগুলো করেন। আপনি মনে করেন যে আপনার সামনে বিয়া দেখে আপনি পরীক্ষায় ভুল করবেন না, এটা হইতে পারে না। স্যারের অপশন কাইটা দিয়ে আপনি অপশনে একটা লিখা দিয়ে নাউন লিখে দিয়ে বৃত্ত বরাট করে দিয়ে হিসাব করছেন, এটা কি ঠিক বলেন? হ্যাঁ, তাহলে ভাই বুঝছেন কিনা? তাহলে ইন্টারনেট ভার্বের পর সাধারণত কোনো কিছু থাকে না, যদি থাকে তাহলে সেটা অ্যাডভার্ব। নাউন তবু একবার হয়ে গেছে, আই গো হোম, আমি কোথায় যাই? বাড়ি যাই। 99% বলাবেন এটা পারে নাই। মনে রেখেন, বারবার বলতেছি। তাহলে এই যে গো, এই যে ওয়েন্ট, এটা পাস্ট টেন্সে ওয়েন্ট, প্রেজেন্ট টেন্সে ছিল গো, প্রেজেন্ট হোক পাস্ট হোক যাই হোক, এটা একটা ইন্টারনেটিভ ভার্ব। ইন্টারনেটিভ ভার্বের পরে সাধারণত কোনো কিছু থাকে না, থাকলে সেটা অ্যাডভার্ব। তার মানে এই ডাউনটা এখানে অ্যাডভার্ব হয়ে গেছে, অটো অ্যাডভার্ব। আমরা তো এটাকে অ্যাডভার্ব বলতে চাই না, এটা অ্যাডভার্ব হয়ে গেছে, কারণ আমরা তো ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। আমার কথা কি বোঝা যায়? তাহলে মানে আমরা তো এটাকে অ্যাডভার্ব বলতে চাই না, যে এটা চাই না তো, কিন্তু এটা অ্যাডভার্ব হয়ে গেছে পাগলা, পয়েন্টের পরে বসছে। আর একটা মজার ব্যাপার আছে, এই ডাউন শব্দটা বেসিক্যালি প্রিপোজিশন হিসেবে কাজ করে। আর প্রিপোজিশনের পরে সঙ্গী না থাকলে অ্যাডভার্ব হয়ে যায়, প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে অ্যাডভার্ব হয়ে যায়। কোথায়, কখন, কেন, কিভাবে, কার সাথে, কতক্ষণ, কতটুকু, কি পরিমাণ, কোথা থেকে, কোন দিকে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে সান ওয়েন্ট ডাউন, সূর্য ডুবে কোন দিকে যায়? ওই কোন দিকে যায়? কোন দিকে যায়? নিচের দিকে। কোন দিকে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। অর্থাৎ যেভাবেই চিন্তা করেন আপনি মিলে যাবে ইনশাআল্লাহ, যেভাবেই চিন্তা করেন মিলে যাবে ইনশাআল্লাহ। এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে, শেখার আছে। সামনে তোমার বিয়া লামিয়া, সামনে তোমার বিয়া, এই জন্য তুমি ভুল করবা, এটা হইতে পারে না লামিয়া। আচ্ছা, ওরে পাগল, কয়বার পড়েছি জীবনে, এই বুঝছেন না? এই জন্য বলি ভাইয়া, অমুকের তমুকের ভোগী ভোগী কথা শুনি না, নিজের লাইফটা নষ্ট করেন না, বুঝছেন না? আপনার জীবন, আপনার ভবিষ্যৎ, পরীক্ষার হলে আপনাকে আনসার করতে হবে। সুতরাং আমি আবার আগে বলছি, যে প্রশ্নগুলো আসবে, যেগুলো আসার মতো, সেগুলো নিয়ে আপনার প্রস্তুতিটা সাজাইতে হবে। উল্টাপাল্টা আগডম বাগডম ঘোরাটিম পরে আপনার নিজের লাইফ নষ্ট করার কোনো মানে হয় না। দেখছেন ভাই, এই জীবনে কতবার পড়াইছি, গতকালকের আগের দিনও দেখিয়েছি, এবং আমি আবার জোর দিয়ে বলছি, আবার আসবে, এটা মনে রেখেন শুধু। যাই হোক, তাহলে ইট ইজ টাইম, মনে রাখবেন ভাইয়া, এই যে ইট ইজ হাই টাইম, জীবনে অনেকবার দেখিয়েছি, আবার ফাইনালি দেখাই, ইট ইজ টাইম। আমি জানি এটা আবার দেখাইতে হবে, তাহলে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। এই যে ইট ইজ হাই টাইমের পরে প্রিয় ভাই বোন আমার, আমি জানি আপনাদের মুখস্থ হয়ে গেছে অলরেডি। যদি দেখেন ভাইয়া টু আছে তাহলে হবে V1, আর যদি দেখেন যে ভাইয়া এখানে একটা সাবজেক্ট আছে তাহলে হবে V2। যদি দেখেন শুধু টু আছে V1 হবে, আর সাবজেক্ট থাকলে V2 হবে। সাবজেক্ট মানে এখানে হি হইতে পারে, উই হইতে পারে, দে হইতে পারে, যে কোনো একটা কিছু হইতে পারে। তো আমরা দেখি কি আছে এখানে, এটা সাবজেক্ট আছে, তাহলে এখানে V2 হবে। তাহলে B2 নাই কাটা, E2 নাই কাটা, P2 নাই কাটা, একটা অপশন V2 আছে, আনসার হবে ডি। বলেন ভাই, কি অনেকবার চিল্লাচিল্লি করছিলাম? 2-3 দিন আগেও কিন্তু বলছিলাম, শুধু নিবন্ধনে এটা মনে হয় কি বলবো, 8-10 বার আসছে, এবং আবার আসবে বলছিলাম। এবং 24 সালেও দেখেন নিবন্ধনের বাইরে অন্যান্য পরীক্ষাও আসছে এবং আসবে আবার। এই জন্য বলি যে ক্লাসগুলো করেন। The handwriting which cannot be clearly read, যেই লেখা সুন্দরভাবে স্পষ্টভাবে বোঝা যায় না, যেই লেখা সুন্দরভাবে বা স্পষ্টভাবে বোঝা যায় না, সেটাকে কি বলে? তো এলিজিবল শব্দের অর্থ হচ্ছে যোগ্য, এবং আমি একবার গুগলে সার্চ দিয়ে দেখলাম এটার অর্থ বিবাহযোগ্য আসছে। আমি জানি না এটা আসলে কেন দিছে, তো আপনারা কি বলবো। যাই হোক, এলিজিবল মানে হচ্ছে ভাই যোগ্য, যে কোনো কিছুর জন্য যোগ্য হওয়া মানে হচ্ছে এলিজিবল। আই এম এলিজিবল ফর গেটিং ডিসকাউন্ট, এই আর কি। যাই হোক, আর এইখানে একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটা পৃথিবীতে নাই, এটা আসলে জাস্ট স্যাররা, ওই যে স্যাররা, আমি আগে বলেছি দুষ্টু কুকিল, এই জন্য স্যার একটা দুষ্টু কুকিল টাইপের প্রশ্ন বানায়। এই যে এইখানে কিন্তু এটা হবে না সোনামণিরা, এটা কাটা, মানে এই ধরনের কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই। যাই হোক, লেজিবল মানে হচ্ছে ভাই স্পষ্ট, পাঠযোগ্য, যেটা স্পষ্ট হয় সেটা কিন্তু পাঠ করার যোগ্য, আমরা পাঠ করতে পারি। এই যে মনে রাখবেন, এই যে লেজিবল, কোন একটা এরকম ওয়ার্ডকে নেগেটিভ বানানোর জন্য তার আগে ইল দিতে হয়, ইল দিলে সেটা নেগেটিভ হয়ে যায়। তাহলে ইললেজিবল মানে হচ্ছে অস্পষ্ট এবং দুষ্পাঠ্য মানে যেটা পড়া যায় না আর কি। তাহলে অবশ্যই আপনারা অলরেডি বুঝে গেছেন এখানে কি বলছে, যেটা ক্যানট বি রিড, পড়া যায় না, অস্পষ্ট অথবা দুষ্পাঠ্য, তার মানে আনসার হবে ডি। আর জাস্ট এখানে যদি থাকতো হুইচ ক্যান নট না থাকে, যদি থাকতো ক্যান বি ক্লিয়ারলি রিড, জাস্ট নট না থাকলে কিন্তু আনসার হয়ে যেত লেজিবল। তাহলে লেজিবল মানে হচ্ছে পাঠযোগ্য, স্পষ্ট, ক্যান বি ক্লিয়ারলি রিড, আর জাস্ট এখানে নট লাগাই দিলে ক্যান নট, পড়া যায় না, অস্পষ্ট, ইলেজিবল। লিখে রাখবেন নাকি? ইনশাল্লাহ সারা জীবনের সম্পদ হবে। আমার ক্লাসের ব্যাপারে একটা বিষয় জানিয়ে রাখি, আমার সাথে রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার, কলেজের প্রামাণিকেরা। আমার ক্লাসে কেউ যদি ঢুকে পড়েন, শেষ পর্যন্ত ক্লাসটা করে যাবেন। ধরেন বলেই এসে পড়ছেন, আপনি ইচ্ছা করে আসতে চান নাই, আপনি এসে পড়েছেন,
তো চেষ্টা করবেন শেষ পর্যন্ত করে যাওয়ার জন্য, কারণ দেখবেন যে প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা অলিতে গলিতে অনেক কিছু শেখার আছে ইনশাআল্লাহ। ভাই সবাই লিখছেন নাকি ইনশাআল্লাহ? এটা লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ, আচ্ছা, প্রিকারিয়াস। প্রিকারিয়াস মানে হচ্ছে ভাইয়া অনিশ্চিত, অনিরাপদ অথবা বিপজ্জনক। যেটা অনিশ্চিত, যেটা অনিরাপদ, সেটা কি নিরাপদ না? তো সেটা বিপজ্জনক, তাই না বলেন? তাহলে এমন একটা ওয়ার্ড বের করতে হবে যেটার অর্থ অনিরাপদ। মনে রাখবেন এইখানে প্রিকন্ডিশন মানে হচ্ছে আমরা সবাই জানি পূর্ব শর্ত, এটা লিখলাম না। এই প্রুন শব্দের অর্থ কেউ পারবেন? যে পারবেন জান তাকে তার জন্য আমার পক্ষ থেকে স্পেশাল পুরস্কার থাকবে। প্রুন শব্দের অর্থ কি? প্রুন শব্দের অর্থ হিসেবে আলু বোখরা। আলু বোখরা। আজকে যারা প্রথম জানলেন কমেন্টে লিখবেন যে ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ অথবা প্রথমবার আলহামদুলিল্লাহ। সারা জীবন খালি আলু বকরের নাম শুনতেন, আজকে আলু বকরের ইংরেজি শব্দটা আমরা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ ক্লাসের বরকতে। ঠিক আছে, এই জন্য ক্লাস করলে লাভ আছে, অনেক কিছু জানা যায়। যাই হোক, তাহলে প্রুন মানে হচ্ছে আলু বকরা। আচ্ছা, ইনসিজেন্ট। ইনসিজেন্ট মানে হচ্ছে অবিরাম, অবিরাম। তারপর হচ্ছে বিরতিহীন। তারপর হচ্ছে আপনার একটানা, একটানা অথবা নিরবিচ্ছিন্ন, নিরবিচ্ছিন্ন, একটানা, অবিরাম, নিরবিচ্ছিন্ন। আর হ্যাজার্ডাস মানে হচ্ছে বিপজ্জনক। হ্যাজার্ড মানে হচ্ছে বিপদজনক, বিপদজনক অথবা অনিরাপদ, অনিশ্চিত, অনিরাপদ, অনিশ্চিত। তার মানে সিনোনিম চাইছে, তাহলে প্রিকারিয়াস মানেও বিপদজনক, অনিরাপদ, এটার সিনোনিম হবে এইটা। আজকে নতুন জানলাম কে, প্রথম জানলাম কে আলু বোখারার ইংলিশ। গুড, এই তো ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। এই জন্য ক্লাস করা দরকার, ক্লাস করলে অনেক কিছু জানা যাবে ইনশাআল্লাহ। খুবই মজার একটা প্রশ্ন প্রিয় ভাই বোন আমার। এই প্রশ্ন আমি জীবনে অনেকবার পড়িয়েছি, আমাদের পেট বছর পড়িয়েছি আলহামদুলিল্লাহ, এবং এটা কিন্তু 24 সালে আবার আসছে। আমি বারবার দেখাচ্ছি, আপনি মানে কি বলবো, উল্টাপাল্টা পরে সময় নষ্ট না করে আপনাকে সেই জিনিসগুলি পড়তে হবে যেগুলো পরীক্ষায় আসে। আমি বারবার বলতেছি পরীক্ষায় আসে। আপনাকে সব জানতা সমস্যা হওয়া আপনার টার্গেট না, আপনার পৃথিবী সব জানা দরকারও নাই। আপনার জানা দরকার ততটুকু যতটুকু পরীক্ষায় আসবে। পরীক্ষায় যদি না আসে, আপনি ধরেন অনেক পারেন কিন্তু পরীক্ষায় পারেন না, তাহলে কিন্তু আপনি বিপদ। এই জন্য পরীক্ষায় পারতে হবে। সেই জিনিসগুলো যেগুলো পরীক্ষায় আসে সেগুলো কিন্তু আল্লাহর মতে আমরা পড়ানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ। এবার দেখেন ভাইয়া, মনে রাখবেন যদি নর্মাল কথা হয়, নর্মাল কথা, নর্মাল কথা হয়, সেক্ষেত্রে প্রনাউনের একটা সিকোয়েন্স আছে। 231 মানে 2 মানে থার্ড সেকেন্ড পার্সন, 3 মানে থার্ড পার্সন, 1 মানে ফার্স্ট পার্সন। আর যদি ভাই দোষ বোঝায়, কি বোঝায় প্রিয় ভাই বোন আমার? দোষ বোঝায় সাধারণত স্ট্রাকচারটা এমন হয় যে ভাই 1 2 3। ব্যতিক্রম অনেক কিছু থাকতে পারে। তাহলে 1 2 3, 1 মানে কি দেখেন তো ভাইয়া? 1 মানে ফার্স্ট পার্সন মানে আই, 2 মানে সেকেন্ড পার্সন মানে ইউ, আর 3 মানে থার্ড পার্সন, তাহলে এন্ড হি, এন্ড হি। অনেক সময় দেখবেন হুবহু এটা কমন পাবেন, আই ইউ এন্ড হি। যাই হোক, এত কিছু দরকার নেই, আপনার শুধু একটা বিষয় খেয়াল করবেন, যেহেতু দোষ বুঝাইলে ফার্স্ট পার্সন দিয়ে শুরু হবে বা আই দিয়ে শুরু হবে। কি রে? আই দিয়ে। তাহলে আই নাই মানে কাটা, আই নাই মানে কাটা। আমার কথা বুঝছেন না বুঝেন নাই? আমি আবার বলছি, খেয়াল করবেন। আপনাকে মাঠে নামতে হবে কতটুকু, প্রশ্ন কিভাবে বানায় সেটা বুঝতে হবে। আর আমাদের টার্গেট হচ্ছে কেমনে প্রশ্ন বানায় সেটা আপনাদেরকে ফাঁস করে দেবো ইনশাল্লাহ। তো এই দোষ অথবা গুণ দিয়ে 231 অথবা 123 দিয়ে যে প্রশ্নগুলো বানায়, শুধু বেশিরভাগ সময় এই প্রথম জায়গাটাতে ভুল করে। খেয়াল করে দেখেন, জাস্ট ছোট্ট একটা বিষয় খেয়াল করছি আমরা, যে প্রথমে কি থাকবে, শুরুটা কি দিয়ে হবে। যেহেতু 1 2 3 মানে ফার্স্ট পার্সন দিয়ে শুরু হবে, তাহলে এই যে ফার্স্ট পার্সন আই নাই মানে কাটা, আই নাই মানে, তাহলে মুহূর্তের মধ্যে দুইটা অপশন হাওয়া হাওয়া, ওরে হাওয়া। এবার দেখেন আই আছে, ইউ ইউ, এন্ড শি। এখন প্রশ্ন হচ্ছে ওয়ার না ওয়াজ। সবাই বলবে স্যার শি এর সাথে তো ওয়াজ হয়, শি তো একজন, শি এর সাথে ওয়াজ হয়, তাই না বলেন? কিন্তু আমি বলবো পাগলা, এটা না না না, এটা আগে কাটা। কেন? আরে পাগল, এখানে তো একজন না, এখানে একজন, দুইজন, তিনজন। তিনজন হওয়ার কারণে এখানে ও ওয়ার হবে, তার মানে আনসার হবে বি। ক্লিয়ার? অনেক ভাই বোন পেরেছেন, অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর জীবনে ভুল হবে বলেন? আর জীবনে ভুল হবে? আমার সাথে রাগ করলে করেন, কিন্তু আমি বারংবার বলছি ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। শেয়ার করে না রাখলে কিন্তু ক্লাসটা হারাই যাবে গো। ইউ হ্যাড বেটার, মনে রাখবেন হ্যাড বেটার হচ্ছে ভাই একটা মডেল ভার্ব, মডেল অক্সিলারি যাই বলেন না কেন, এই মডেল ভার্বের পরে সাধারণত ভার্বের কি হয়? বি ওয়ান হয় বা বেস ফ্রম হয়। তাহলে বেস ফ্রম নাই কাটা, বেস ফ্রম নাই কাটা, বেস ফ্রম নাই, একটা অপশন নাই বেস ফ্রম আছে, তার মানে আনসার হবে ডু, অথবা আনসার হবে গো, অথবা আনসার হবে লাভ, অথবা আনসার হবে টেক, অর্থাৎ বেস ফ্রম হবে। কি হবে? হেড বেটারের পরে সবসময় বেস ফ্রম হবে, হেড বেটার পরে বেস ফ্রম হবে। আচ্ছা, প্যানাসিয়া মানে কি বলেন তো? প্যানাসিয়া মানে, প্যানাসিয়া মানে হচ্ছে মনে রাখবেন সর্বরোগের ঔষধ, সর্বরোগের ঔষধ, সর্বরোগের কি ভাইয়া? ঔষধ, সর্বরোগের ঔষধ। তাহলে এটা ইনজুরি হবে না, প্রিভেনশন হবে না, জার্ম হবে না, রেমেডি মানে হচ্ছে ভাইয়া ঔষধ। রেমেডি মানে কি ভাইয়া? ঔষধ। রেমেডি মানে ঔষধ, রেমেডি মানে ঔষধ। লিখে রাখেন ভাইয়া, সারা জীবনের সম্পদ হবে। লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার। লিখে রাখছেন? গুড।
গুড, এই তো গুড, মাশাআল্লাহ। রেমেডি 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 সবাই লিখে রাখেন। ওকে, এবার দেখেন ভাইয়া, আমি বানাই নাই কিন্তু ভাইয়া, আমি বারবার বলতেছি 24 সালে আসছে ভাই, 24 সালের প্রশ্ন। দেখেন দ্য রোম জাস্ট নাও, মনে রাখবেন জাস্ট শব্দটা থাকলে সাধারণত সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে ভাইয়া হয় হ্যাভ হবে, না হয় হ্যাজ হবে প্লাস ভি3 হবে, হ্যাভ হ্যাজ অথবা ভি3। হ্যাভ হ্যাজ প্লাস ভি3 নাই কাটা, হ্যাভ হ্যাজ প্লাস ভি3 নাই কাটা, হ্যাভ হ্যাজ প্লাস ভি3 নাই কাটা। যেহেতু হি আছে, হি এর সাথে হ্যাজ আছে, ভি3 আছে, হ্যাজ আছে, ভি3 আছে, হ্যাজ আছে। হি হ্যাজ লেফট দ্য রুম জাস্ট নাও, হি হ্যাজ লেফট দ্য রুম জাস্ট নাও, হি হ্যাজ লেফট দ্য রুম জাস্ট নাও। মনে রাখবেন জাস্ট থাকলে, ইয়ের থাকলে, রিসেন্টলি থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো আপনাকে সেন্স বুঝতে হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে, এবার দেখেন ভাইয়া কেমনে প্রশ্ন বানায়। মজার একটা প্রশ্ন, সাকসেসফুল সাকসেসফুল সাকসেসফুল। সাকসেসফুল এর নাউন চাইছে, কোনো সমস্যা নেই, আমরা নাউন বের করব। দেখেন এটা হচ্ছে চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে আসছে। তো ভাই আপনাদেরকে জীবনে অনেকবার বলেছি চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ এত গুরুত্বপূর্ণ একটা টপিক যে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। দেখেন নিবন্ধনে তো প্রায় 4টা-5টা প্রশ্ন থাকে, 4টা-5টা। দেখেন আবার আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে কথাটা বলবো, আপনারা বলেন তো এই সাকসেসিভ শব্দটা কি হবে? যাই হোক, তার আগে একটা বিষয় বলে রাখি, এই যে সাকসেসফুল শব্দের নাউন বের করবো তার আগে জানতে হবে সাকসেসফুল মানে কি। সাকসেসফুল শব্দের মানে হচ্ছে এফেক্টিভ, মানে সফল। সাকসেসফুল মানে সফল, এটা নাউন চাইছে। খেয়াল করে দেখেন যে কোনো ওয়ার্ডের সাথে এলওয়াই থাকলে সাধারণত সেটা অ্যাডভার্ব হয়, তার মানে এটা কাটা। সাকসিড মানে সফল হওয়া, এটা ভার্ব, সফল হওয়া, সফল হওয়া ভার্ব, তার মানে এটাও কাটা। সাকসেস শব্দের অর্থ হচ্ছে ভাইয়া সফলতা, তাহলে সাকসেস শব্দের অর্থ হচ্ছে সফলতা, আর এটা হচ্ছে ভাই একটা নাউন, তার মানে আনসার হবে ডি। প্রশ্ন আছে সাকসেসিভ অর্থ কি, কেউ পারবেন? সাকসেসিভ মানে কি মনে রাখবেন ভাই বোন আমার, স্যাররা আমি আগে বলেছি একটু দুষ্টু কুকিল টাইপের, এমন এমন প্রশ্ন বানাবে আপনাকে চেক আপ করে দিবে। সো মনে রাখবেন এই যে সাকসেসিভ, এই সাকসেসিভের সাথে এই সাকসেসের বা সাকসেসফুলের বা এই যে সাকসেসফুল, সাকসেসফুলি, সাকসিড, সাকসেস, এই 4টা ওয়ার্ডের এই ওয়ার্ডটার সাথে কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। এইটার অর্থ হচ্ছে ভাই ক্রমাগত, ক্রমাগত অথবা সিরিয়াল। আমরা ইংলিশে যদি বলি তাহলে সিরিয়াল। অর্থাৎ এই সাকসেসিভ শব্দের সাথে সাকসেসফুল অথবা এই যে 3টা ওয়ার্ডের কোনো সম্পর্ক নাই। দেখছেন কেমনে প্রশ্ন বানায়। অনেকে হয়তো বলতে পারে স্যার সাকসেসিভ এই শব্দটা স্যার নাউন হবে না। রে পাগলা, এই সাকসেসিভ এর সাথে সাকসেসফুলের কোনো সম্পর্ক নাই। সাকসেসিভ মানে ক্রমাগত, এখানে আছে মনে এই যে ধারাবাহিক, ক্রমাগত অথবা সিরিয়াল। ধারাবাহিক, ক্রমাগত বা সিরিয়াল, একটু লিখে রাখবেন নাকি? ধারাবাহিক, ক্রমাগত অথবা সিরিয়াল। এভাবে আসলে প্রশ্নগুলো বানায়। Very few playwright are as renowned as Shakespeare. খুব কম কি বলবো প্লে রাইটারই আছে যারা কি বলে শেক্সপিয়ারের মতো এত বিখ্যাত। তো এখানে ছোট্ট একটা টেকনিক দিয়ে আনসার বের হয়ে যাবে। মনে রাখবেন পৃথিবীর যেখানে দেবেন ভেরি ফিউ, সেটা যদি আপনাকে কম্পারেটিভ বানাইতে বলে আপনার লাগবে ভাই দেন, লিখে রাখেন ভাই, একটু লিখবেন নাকি? সারা জীবনের সম্পদ হবে দেন মোস্ট আদার, লিখে রাখবেন দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার, এই দুইটার যে কোনো একটা হবে, ফিউ আদার। সো এটা একটু বেশি ব্যবহার হয়, হ্যাঁ, একেবারে ধরেন 99% সময় এটা ব্যবহার করা হয়। যাই হোক, তাহলে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার, এটা অপশনে খুঁজলেই হবে। তাহলে ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার, এটা কম্পারেটিভ বানালে কি হবে? দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার। আনসার অলরেডি বের হয়ে গেছে, আমরা তো আনসার বের করতে চাই না, আনসার বের হয়ে গেছে। তাহলে দেন ফিউ আদার নাই মানে কাটা, সরি দেন মোস্ট আদার নাই মানে কাটা, দেন দূর ওইটা আবার ফিরতে গেল কাটা, এই যে দেন মোস্ট আদার। দেখুন তো মিলে নাকি আমরা একটু দেখি। দেন মোস্ট আদার, মিলে গেছে, আনসার হবে ডি, শেষ। আনসার এক সেকেন্ডে বের হয়ে যাবে। তাহলে ভেরি ফিউ থাকলে ভাই দেন মোস্ট আদার হবে। আর যদি দেখেন ভাই এখানে নো আদার আছে, জাস্ট এই দুইটাই তো রুলস। পজিটিভ কম্পারেটিভ কিন্তু খুব বেশি রুল নাই, 4টা রুলস পারলে পজিটিভ কম্পারেটিভের খেলা শেষ। তো এটা সবচেয়ে বেশি আসে ভেরি ফিউ, আর হচ্ছে নো আদার। যখন তুমি এখানে নো আদার আছে তখন আবার কি হবে? তখন এখানে হবে দেন এনি আদার। নো আদার থাকলে হবে দেন এনি আদার, এবং এটা দিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছিল। অথবা দেন অল আদার, এই দুইটা জিনিস হবে শেষ। তাহলে ভেরি ফিউ থাকলে হবে দেন মোস্ট আদার, অথবা দেন ফিউ আদার, আর নো আদার থাকলে সেটা হচ্ছে দেন এনি আদার অথবা দেন অল আদার, ক্লিয়ার? ফাতেমা জনি, আপুমনি বারবার পড়তে হবে তোমাকে, আপুমনি বারবার পড়লে এমনি মনে থাকবে, অটো মনে থাকবে, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্নটা আবার দা ডোর ওপেন্ড অটোমেটিক্যালি। খুবই মজার একটা প্রশ্ন। দেখেন দরজা খোলে, দরজা কিন্তু নিজে নিজে খুলে গেছে। প্রশ্ন হচ্ছে ওপেন, এইটা একটা ভার্ব, এই ভার্বের কিন্তু এখানে কোনো অবজেক্ট নাই, অবজেক্ট
নাই। আর ভার্বের যখন অবজেক্ট না থাকে তখন সেটা হয়ে যায় ইনট্রানজিটিভ ভার্ব। আপনি যদি প্রশ্ন করেন দরজাটা কি খোলে, উত্তর নাই। দরজাটা কাকে খোলে, উত্তর নাই। বরং মজার পর হচ্ছে দরজাটা নিজে নিজেই খোলে, তার প্রমাণ হচ্ছে লেখা আছে অটোমেটিক্যালি, মানে নিজে নিজে খোলে। তো এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। প্রশ্ন হচ্ছে এইটা কি অটোমেটিক্যালি শব্দটা কোন পার্টিসিপেন্স, কে পারবেন? অটোমেটিক্যালি শব্দটা কোন পার্টিসিপেন্স, যে পারবেন সে আজকের ক্লাসের লিজেন্ড। একটু আগে ভাই অনেকবার উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম। ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে, ইনট্রানজিটিভ ভার্বের পরে কিছু থাকে না, থাকে না, থাকে না। যদি থাকে তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে অটোমেটিক্যালি শব্দটা কি হয়ে গেছে সোনামণিরা, অ্যাডভার্ব হয়ে গেছে। আবার অ্যালওয়াই আছে, এটাও একটা অ্যাডভার্ব, চেনার চিহ্ন। যাই হোক, ওপেন শব্দটা ভার্ব এবং এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এই ডোর শব্দটা নাউন আর এই শব্দটা হচ্ছে আর্টিকেল। তাহলে এটা আর্টিকেল, এটা নাউন, এটা ইনট্রানজিটিভ ভার্ব, এটা অ্যাডভার্ব। সব শেষ, সব শেষ। আলহামদুলিল্লাহ বলেন, বলেন না আলহামদুলিল্লাহ, সব শেষ। ক্লিয়ার? বলেন। আর জীবনে বলে হবে ওই প্রিয় ভাই বোন আমার, তাহলে আমরা আসলে পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। একবার যদি আপনি ভালো মতো পড়েন দেখবেন আজীবন আর ভুলবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখেন তো ভাই, এটাকে আমি বানাইছি না পরীক্ষা আইছে? হ্যাঁ ভাই, আপনাদেরকে আমি জানি না, আমি জানি না কতবার বললে আপনারা বুঝবেন। এই জীবনে আমি অনেকবার আপনাদেরকে বলেছি প্রিয় ভাই বোন আমার, আপনি সেটাই পড়তে হবে যেটা পরীক্ষায় আসে। ভাই রাগ করেন না, আপনার দুনিয়ার সব জানতে হবে না। দুনিয়ার সব জানা লোকদের কিন্তু চাকরি হয় না। তাদেরই চাকরি হয় যাদের পড়াশোনাটা গুছানো হয়, পরিকল্পিত হয়, সিলেবাস অনুযায়ী হয়। দেখছেন, এই প্রশ্নটা আসছে 45তম বিসিএসে, আসছে 2024 সালে গ্লোবাল ইসলামী ব্যাংক প্রফেশনারিতে, ইভেন অন্যান্য অনেক পরীক্ষা আসছে। ছোট্ট একটা প্রশ্ন বারবার আসে, ইনসিস্টের পরে প্রিপোজিশন অন হয়, শেষ। ইনসিস্ট অন গোয়িং টু দ্য কনসার্ট ডেসপাইট দ্য রেইন। বৃষ্টি হওয়া সত্ত্বেও সেই কনসার্টে যাওয়ার জন্য আমাকে জোরাজুরি করছে, পিরাপিরি করছে। ইনসিস্ট মানে কাউকে জোরাজুরি করা, পিরাপিরি করা, খুব বেশি আবদার করা। ডেসপাইট দ্য রেইন মানে বৃষ্টি সত্ত্বেও সে আমাকে সিনেমায় যাইতে বা কি বলবো, মানে সিনেমা হলে যাইতে বা সিনেমা দেখতে যাইতে কি করছে, আবদার করছে। জানি না, আমার সাথে রাগ করেন, আমাকে মাফ করে দিন। ক্লাসে যারা চলে আসছেন শেষ পর্যন্ত করে দেন, ভালো হবে। বেশি কিছু বলবো না। বেসামরিক বিমান চলাচল করতে হোক, আমি মানে নেই, 24 সালে আসছে। একটু বলবেন নাকি কমেন্টে, পড়াইছি নাকি? আগে বলেছি আজকে ক্লাসটা সুপার অ্যামেজিং হবে, সবাই শেয়ার করে রাখবেন, সারা জীবনের সম্পদ হবে। কারণ এই প্রশ্নগুলো আমি অনেকবার পড়াইছি এবং 24 সালে আসছে, আবার আসবে ইনশাআল্লাহ। যাই হোক, চলেন আমরা সামনে গিয়ে। সাম টাইম মানে হচ্ছে কিছু সময়, কিছু সময়। সাম মানে কিছু, টাইম মানে সময়। ওকে, সাম টাইমস এমন কোন ওয়ার্ড এই পৃথিবীতে নাই, কারণ টাইম হচ্ছে আনকাউন্টেবল নাউন। টাইমের সাথে অ্যাড দেওয়া যাবে না। আপনি কি বলতে পারেন সাম মিল্কস, সাম ওয়াটার্স, সাম ওয়েলস, এমন আসলে বলা যায় না, কারণ সাম হচ্ছে আনকাউন্টেবল নাউন, সরি মিল্ক হচ্ছে, ওই টাইম হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটার সাথে অ্যাড দেওয়া যাবে না, এটা ভুল। যাই হোক, এবার দেখেন সাম টাইমস, এটার মানে হচ্ছে মাঝে মাঝে বা মাঝে মধ্যে। মাঝে মধ্যে বলে না, মাঝে মধ্যে আমি তোমার সাথে দেখা করবো, সাম টাইমস। আর সাম টাইম মানে হচ্ছে একদা, একদা অথবা কোনো এক সময়, কোনো এক সময়, একদা অথবা কোনো এক সময়। তো এই সামটাইম শব্দটা কিন্তু প্রিয় হয় আমার অ্যাডভার্ব, মনে রেখেন। এটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব। এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্স। সামটাইমস কে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্স। সামটাইমস, জেনারেলি, অকেশনালি, রেগুলারলি, হার্ডলি, বেয়ারলি, সেলডম, এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্স। আর এটাও অ্যাডভার্ব। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, কখন দেখা করব, কোনো এক সময় তোমার সাথে আমার দেখা হবে, বা একদা, অতীতের কোনো একটা সময় মিন করে। আর সাম টাইম এটা হচ্ছে ভাই একটা ডিটারমাইনার বা অ্যাডজেক্টিভ যাই বলেন, আর এটা হচ্ছে ভাই নাউন, টাইম হচ্ছে নাউন, এই আর কি। যাই হোক, প্রশ্ন হচ্ছে পেশেন্টের সাথে আমরা কি করি? পেশেন্টের সাথে আমরা একদা, পেশেন্টের সাথে আমরা মাঝে মধ্যে, নাকি পেশেন্টের সাথে আমরা কিছু সময় কাটাই? ইয়েস, যেহেতু স্পেন্ট আছে, কিছু সময় আছে, তার মানে রোগীটির সাথে আমি কিছু সময় কাটিয়েছিলাম, রোগীটির সাথে আমি কিছু সময় কাটিয়েছিলাম, রোগীটির সাথে আমি কিছু সময় কাটিয়েছিলাম, রোগীটির সাথে আমি কিছু সময় কাটিয়েছিলাম। আই স্পেন্ড সাম টাইম উইথ দ্য প্যাশন। আই স্পেন্ড সাম টাইম উইথ দ্য প্যাশন। আমি রোগীটির সাথে কিছু সময় কাটিয়েছিলাম। একটু লিখবেন নাকি কমেন্টে, সারা জীবনের সম্পদ হবে? লিখবেন নাকি সারা জীবনের সম্পদ হবে? দ্রুত, সারা জীবনের সম্পদ হবে, সবাই লিখবেন নাকি? সারা জীবনের সম্পদ হবে, সারা জীবনের সম্পদ হবে, লিখবেন নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখবেন, দ্রুত। দেখা যায় না? সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। আটকে গেছে তাই? আরে দেখা যাবে, আমি আছি না, টেনশন নাই তো। আমি একটু কালো মানুষ তো, যেন আমাকে দেখা যায় না, জুয়ার হলে দেখা যেত, সেটা আবার একটু সাদা লাল টুকটুকে। দেখা যায়, দেখা যায়, এই তো স্যার দেখা যায়, দেখা যায়।
দেখা যায় বলেন? দেখা যায় না, শুধু শোনা যায়। আর শুনলেও তো হয়, হ্যাঁ, প্রিয় মানুষের কণ্ঠ শুনলেও তো মন ভরে, তাই না? কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। তাইলে দেখা যাচ্ছে এখন ঠিকঠাক মতো? ঠিক আছে ইনশাল্লাহ, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমাকে দেখা যায়, দেখা যায়, দেখা যায় কিনা বলেন না? এখন দেখা যায়? হ্যাঁ বলেন। আর মাঝে মধ্যে আটকা যায় আসলে। সবকিছু লাইফে নিজের মন মতো চলে না, এটা লাইফের একটা বৈশিষ্ট্য, বুঝছেন না? এবার দেখা যায় কিনা বলেন না? হ্যাঁ দেখা যায়, গুড, এবার দেখা যায়। যাই হোক, দেখা গেলে ভালো। আহ সত্যি আপনাদেরকে অনেক ভালোবাসি এবং ভালো চাই বলেই কিন্তু রেগুলার আপনাদের জন্য আয়োজন নিয়ে চলে আসি। যাই হোক, আজকে আমরা আলোচনা করলাম 2024 সালের প্রশ্ন। আপনারা দেখলেন 2024 সালে কি ধরনের প্রশ্ন আসে, সাথে এটাও প্রমাণ পেয়ে গেলেন আসলেই আমাদের পড়ানো থেকে কমন আসে না, এর বাইরে থেকে আসে। যাই হোক, মোটামুটি বুঝে গেছেন যে না, ক্লাসগুলো করা দরকার। বলেন, আমাদের পড়ানো থেকে কি আসলেই কমন আসে? বলেন তো। আমি নিজেরটা নিজের নিজের ডুল নিজে পিটাইলেই তো হবে না, মানুষেরা পিটাইতে হবে, তাই না? বলেন, মানুষেরা একটু বলেন তো, আসলে কি আমাদের পড়ানো থেকে কাজে লাগে? কাজে লাগে আল্লাহর রহমতে। 24 সালে কি আসে? আসছে। 25 সালে কি আসবে ইনশাল্লাহ? হ্যাঁ বলেন দ্রুত বলেন, ক্লাস কেমন লাগলো? হ্যাঁ, এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসলে পারবো ইনশাল্লাহ। বলেন না, আরে আপনারা মোটিভেশন না দিলে তো আমি হারাই যাবো। স্বয়ং কি বলবো, প্রধানমন্ত্রীরও কিন্তু মোটিভেশন লাগে, বুঝছেন না? হ্যাঁ, আর আমি তো একটা কি বলবো, নর্মাল মানুষ। তো লাগবে, মোটিভেশন লাগবে, বুঝছেন তো? বলেন, আমাদের পড়ানো থেকে কেমন আসে? পারবো ইনশাল্লাহ, পারবো। যাই হোক, যাদের স্বপ্ন প্রিয় হয় না, আমার একদম ব্যক্তিগত বা শূন্য থেকে ইংরেজি শিখতে চাই, এমন কে কে আছে আমাকে একটু জানান। একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে ইংরেজি শিখতে চাই, আলহামদুলিল্লাহ আমাদের পেট বেঁচে কিন্তু একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে পড়ানো হয়, একেবারে পার্টস অফ স্পিচ থেকে, বা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, একেবারে একেবারে ভয়েস, নারেশন, টেন্স, ডট ডট ডট, ফ্রেজ, ক্লজ, যত টপিক আছে, সাবজেক্ট, রাইট ফর্ম, ভার্ব, প্রিপোজিশন, সেম ওয়ার্ড ইউজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, মানে লটস অফ টপিকস একদম বেসিক থেকে ধরে ধরে শূন্য থেকে পড়ানো হয়। এই জন্য প্রিয় ভাই আমার, যাদের স্বপ্ন যে আলহামদুলিল্লাহ ফ্রি ক্লাস তো করবেনই, ফ্রি ক্লাস করলেও দেখবেন অনেক পরীক্ষা আপনি আল্লাহর মধ্যে পাস করবেন। আর যাদের স্বপ্ন যে স্যার আমি একটু সিকোয়েন্স ধরে ধরে একদম বেসিক থেকে পড়তে চাই এবং শূন্য থেকে একটা ভালো প্রস্তুতি নিতে চাই, মনে রাখবেন, একবার যদি ভালো মতো ইংরেজি শিখতে পারেন, পৃথিবীর যে কোনো চাকরি পরীক্ষা আপনি ফিট হবেন। একবার ভালো মতো বেসিক থেকে বাংলা অথবা ম্যাথ বা জিকে শিখে রাখতে পারলে এটা আপনার সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ, সম্পদ হবে ইনশাআল্লাহ। তো সত্যিকার অর্থে যাদের ইচ্ছা ভাই একদম শূন্য থেকে বেসিক থেকে ভাই ইংরেজি পড়তে চাই, প্লাস সব বিষয়ে পড়তে চাই, আপনার জন্য গুড নিউজ, আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু পরিপূর্ণ কোর্স রয়েছে আলহামদুলিল্লাহ, এবং শূন্য থেকে বা বেসিক থেকে কোর্স রয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের রয়েছে 19তম নিবন্ধনের পরিপূর্ণ কোর্স, যেখানে আমরা স্কুল পর্যায়ে আলহামদুলিল্লাহ, স্কুল পর্যায়ে 2, আলহামদুলিল্লাহ কলেজ পর্যায়ে 3টার সিলেবাস একটা কোর্সে শেষ করে দিব। বারবার ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না, এক কোর্সে ভর্তি হলে স্কুল 2, কলেজ পর্যায়ে 3টার সিলেবাস আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। সো এই কোর্সের ফি অনেক টাকা, আমরা অফারে এখন সুযোগ দিচ্ছি মাত্র 1550 টাকা, এবং এই 1550 টাকার মধ্যে আবার 1050 টাকার 4টা বিষয়ের আপনার পরিপূর্ণ সাজেশন বা বই পেয়ে যাবেন, যে বইগুলো পড়ার পর আশা করি বাজারে কোনো গাইড বই টাচও করতে হবে না ইনশাআল্লাহ। এই যে বইগুলো এইভাবে কিন্তু আমরা প্যাকেট করে কুরিয়ার করে এই যে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। এই যে বের হয়ে যা, এই যে বের হয়ে গেছে, এই যে সবার আগে ইংলিশটাই আছে আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়েছি, আপনারা দেখলে আপনাদের কলেজা শীতল হবে। যেভাবে আমরা পড়াই এভাবে কিন্তু আমাদের শীটগুলি বানানো এবং এত সুন্দর করে গুছানো হয়েছে। এখানে দেখেন, আপনাদেরকে একটু যদি দেখে, এই যে প্রিলিমিনারি পার্ট দেওয়া হয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিক দেওয়া হয়েছে, সাথে ভোকাবুলারি পার্ট দেওয়া হয়েছে। লিটারেচার থেকে লাস্ট পরীক্ষায় একটু 2-3টা প্রশ্ন আসছে, সেজন্য আমরা লিটারেচার থেকেও কিছু অংশ অ্যাড করেছি। সো মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা কিন্তু খুবই অ্যামেজিং, এভাবে করে কিন্তু খুব সুন্দরভাবে গুছানো হয়েছে। আশা করি আমাদের হাইলাইট গুলো যদি আপনি প্রতিদিন মন দিয়ে কথার কথা 2 ঘন্টা করেও পড়েন, যে স্যার আমি আমার সময় নেই, আমি চাকরি করি, ব্যবসা করি, টিউশনি করি, আমার সময় নেই, আমি এত সময় দিতে পারবো না, কোনো সমস্যা নাই, প্রতিদিন শুধু 2 ঘন্টা আমাদের মানে বইগুলো পড়বেন, বেন, আর আপনি প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ক্লাস করবেন, 2 ঘন্টা কি করবেন, ক্লাস করবেন, আর পরীক্ষা দিবেন বা এক্সাম দিবেন। এই 3টা কাজকে যদি বুকে হাত দিয়ে বলতে পারেন আমি করতে পারবো, আমিও বুকে হাত দিয়ে বলতে পারি আপনার যে স্বপ্ন, আপনার বাবা মার যে স্বপ্ন, আপনার শিক্ষক হওয়ার যে স্বপ্ন, কলেজের টিচার হওয়ার যে স্বপ্ন, লেকচারার প্রভাষক হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। এমন কে কে আছেন ভাই বুকে হাত দিয়ে বলতে পারবেন ইনশাআল্লাহ যে স্যার আমি কথা দিলাম, আমি কয়েকটা মাস, আগামী 2-3টা মাস আপনাকে, আপনার হাতে আমি আমার নিজেকে সঁপে দিলাম, আপনাদের হাতে আমি আমার নিজেকে সঁপে দিলাম, ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন বলেন, হ্যাঁ সঁপে দিলাম, বলেন না, একটু বলেন না প্রিয় ভাই বোন আমার কলেজের টুকরা মানিকেরা, আমাকে একটু সাহস দেন। হ্যাঁ, এবং আপনারাও একটু নিজেরা সাহস নেন। কে কে পারবেন ইনশাআল্লাহ? এমন কে আছে? আমি দেখতে চাই যে স্যার আগামী 2-3টা মাস আপনাদের সাথে লেগে থাকবো ইনশাআল্লাহ, 2 ঘন্টা করে প্রতিদিন পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, বেশি পড়া দরকার নেই, আপনার যদি সময় না থাকে, আমাদের যে বইগুলো দিব হাইলাইটস গুলো, এগুলো জাস্ট প্রতিদিন 2 ঘন্টা করে পড়বেন, ঠিক আছে ইনশাআল্লাহ? সময় না থাকলে 1 ঘন্টা পড়েন, জানা 1 ঘন্টা পড়বেন, ঠিক আছে? সাথে হচ্ছে ভাইয়া প্রতিদিন আমাদের ক্লাসগুলো করবেন ইনশাআল্লাহ, আর হচ্ছে ভাইয়া এক্সাম গুলো দিবেন, ঠিক আছে? এক্সাম গুলো দিবেন, পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করবেন। এমন যদি কেউ থাকেন বলতে পারেন আপনি বুকে হাত দিয়ে ইনশাআল্লাহ, আমরাও বুকে হাত দিয়ে বলতে পারি আল্লাহ চাইতে আপনিও পরীক্ষায়
পাশ করবেন। তো যাই হোক, আপনারা কিন্তু নিবন্ধনের পরিপূর্ণ কোর্সে ভর্তি দিতে পারবেন মাত্র 1550 টাকায়। এবং যাদের স্বপ্ন স্যার প্রাইমারি স্কুলের টিচার হওয়ার বা প্রাইমারির চাকরিটা আসলে অনেক মানে কি বলবো সুন্দর একটা চাকরি, নিজের এলাকা থেকে চাকরি করতে পারবেন, সবুজ শ্যামল পরিবেশে থাকতে পারবেন, একেবারে কি বলবো সব মিলে অসাম। হ্যাঁ, মেয়েরা চাইলে তাদের কি বলবো পর্দা মেনটেন করে চাকরি করতে পারবেন, সব মিলে অনেক অপার একটা সম্ভাবনা একটা চাকরি। তো প্রাইমারিতে সবচেয়ে বেশি নিয়োগ হয়, এখানেও এই কোর্সটা করতে পারেন মাত্র 1550 টাকা। এবং এখানে কিন্তু 4টা বিষয়ের কি পরিপূর্ণ বই পেয়ে যাবেন 1050 টাকার, বা সাজেশন পড়ে যাবে। আশা করি আমাদের সাজেশন বইগুলো পড়ার পর বাজারে কোনো গাইড বইটা আচ্ছা করতে হবে না। আমাদের বইগুলো পড়বেন ইনশাল্লাহ, বা লেকচার শিটগুলো বা সাজেশনগুলো, সাথে ক্লাসগুলো করবেন, পরীক্ষা দিবেন, এর বাইরে এক্সট্রা কোনো প্রিপারেশন নিতে হবে না ইনশাআল্লাহ। এবার হচ্ছে বা 10টা এপিসোড গ্রেড যাদের টার্গেট, প্রত্যেক শুক্র শনিবারে যে চাকরি পরীক্ষাগুলো হয় এগুলোই হচ্ছে বেসিক্যালি 10টা এপিসোড গ্রেড। তো এটা কিন্তু আমরা প্রিলি প্লাস লিখিত করাবো, কারণ এগুলো প্রিলি পরীক্ষা হয়, লিখিত পরীক্ষাও হয়। এই কোর্সটা করতে পারেন মাত্র 1550 টাকায়, সাথে এখানেও কিন্তু আপনি 1050 টাকার বই পেয়ে যাবেন। এরপর রয়েছে ভাই বিসিএস এর কোর্স, বিসিএস এর কোর্স করতে পারবেন মাত্র 2999 টাকার, অর্থাৎ বিসিএস এর ফুল কোর্স। এখানে 10টা বিষয় পড়ানো হবে, 10টা বিষয়ের পরিপূর্ণ লেকচার শিট দেওয়া হবে, সাথে 2000 টাকার পাবেন লেকচার শিট। ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে আজীবন, সকাল বিকাল দুপুর যখন খুশি যতবার খুশি ক্লাসগুলো করতে পারবেন। হ্যাঁ, আপনি চাকরি ব্যবসা টিউশনে যাই করেন না কেন, ক্লাসগুলো আপনি করতে পারবেন। যদি লাইভ ক্লাস করতে নাও পারেন, পরবর্তীতে দেখতে পারবেন, একবার নয় যতবার মন চায় ততবার দেখতে পারবেন ইনশাআল্লাহ। কেমন? হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের পর এক্সাম নেওয়া হবে যেন নিজেকে যাচাই করতে পারেন, আর প্রত্যেকটা কোর্সে 1050 টাকার লেকচার শিট পেয়ে যাবেন। যারা ভর্তি হতে যাচ্ছেন, প্রিয় ভাই বোন আমার 01767265758, এটা আমি সাইদুল স্যারের নাম্বার, সেই নাম্বারে আপনার বিকাশ অথবা নগদ পার্সোনাল নাম্বার সেন্ড মানি করে পেমেন্ট ডান লিখলে হবে, অথবা এটা আমাদের সবার প্রিয় মমিনুল স্যারের নাম্বার, এই নাম্বারে আপনারা পাঠাতে পারেন ইনশাআল্লাহ। তো দুইটা নাম্বার কিন্তু বিকাশ নগদ পার্সোনাল, এর জন্য বারবার বলছি অবশ্যই সেন্ড মানি করতে হবে, সেন্ড মানি করতে হবে। আর যারা টাকা পাঠাচ্ছেন বা এখনই পাঠাতে চাচ্ছেন, যারা আমার মতো সিরিয়াস, তারা পেমেন্ট ডান লিখে কষ্ট করে একটু কমেন্টে লিখে দিতে হবে, আমরা তাহলে এখনই অ্যাড করে দেবো ইনশাআল্লাহ, এবং আজকের মধ্যে আপনাদের হাইলাইট গুলো পাঠানোর ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। অনেক সময় আমাদের 1-2 জন ভাই বোনের হাইলাইটস পৌঁছাতে অনেক দেরি হতে পারে, যাদের এলাকা দূরে অথবা কোনো কারণে হয়, কিন্তু আলহামদুলিল্লাহ বেশিরভাগ হাইলাইটস গুলো কিন্তু আমরা ইনস্ট্যান্ট পাঠানোর চেষ্টা করি ইনশাআল্লাহ, একদম ইনস্ট্যান্ট পাঠানোর চেষ্টা করি। সো ভাইয়া যারা ইচ্ছা বা যারা এখনই ভর্তি হতে চান, কষ্ট করে একটু পেমেন্ট ডান লিখে কমেন্টে লিখতে হবে দ্রুত পেমেন্ট ডান। গুড, পেমেন্ট ডান লিখতে হবে। ম্যানেজার সাহেব, যারা পেমেন্ট ডান লিখবে তাদেরকে গ্রুপে এখনই অ্যাড করে দিবেন দ্রুত। ম্যানেজার সাহেব, যারা পেমেন্ট ডান লিখবে দ্রুত এখনই অ্যাড করে দেন দ্রুত। গুড, পেমেন্ট ডান। দ্রুত দ্রুত। গুড। এই তো, এইসব মানুষকে সিরিয়াসনেস বলে, এইসব লোকদেরকে বলে সিরিয়াস মানুষ। জীবনে যারা সিরিয়াস হয় তারাই আসলে বড় হইতে পারে, এবং আপনাদের সিরিয়াসের জন্য আমরা আসলেই মুগ্ধ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারা জীবনে অনেক ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমিও স্টুডেন্ট লাইফে আসলে এরকম টাইপের সিরিয়াস ছিলাম, যখন কোন একটা ভালো কাজ করতে মন চাইতো। এই দেখেন, এই যে পেমেন্ট ডান, এটা পিন করে দেন তো স্যার, পেমেন্ট ডান পিন করে দেন স্যার। মঞ্জু হাসান, গুড, পেমেন্ট ডান, পিন হাইড না, পিন, পেমেন্ট ডান, গুড। এই তো, এই যে মঞ্জু ভাইয়া পেমেন্ট ডান লিখে দিয়েছেন, গুড, থ্যাংক ইউ সো মাচ। আপনি আসলে ওসামা বিন লাদেন। তো ভাইয়া ধন্যবাদ, অনেক ধন্যবাদ। গুড, মঞ্জু ইসলাম। তো মঞ্জু ভাইয়ের মতো আমিও স্টুডেন্ট লাইফে এমন ছিলাম, কখনো যদি কোনো একটা ভালো কাজ করতে মন চাইতো অথবা কোনো একটা কোর্স করতে মন চাইতো, ইনস্ট্যান্ট। আরে আমি তো আমার লাইফে 30,000 টাকা ধার করে কোর্স করছি, আপনাদের তো গোড়ার ডিম 1500 টাকার মামলা। হ্যাঁ, তো আমি কিন্তু আমার লাইফে প্রায় কম বেশি 30,000 টাকা ধার করে কোর্স করছিলাম, এবং এটা আমার জীবনে এখন এত বেশি অনুপ্রেরণা যে আমার প্রতি ক্ষণে ক্ষণে বলতে মন চায়। কেন? এটা মোটিভেশন। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, এখন আপনার পকেটে টাকা নাই, হইতেই পারে একটা সময় আপনার পকেটে এত টাকা আসবে ইনশাআল্লাহ, আপনার টাকা হাজার হাজার মানুষ খাবে ইনশাআল্লাহ, আপনার পরিবার এবং অনেকের পরিবার চলবে ইনশাআল্লাহ। এই জন্য আপনার দিলটা বড় হইতে হবে, এবং মনের মধ্যে যে নিয়ত এটাকে বাস্তবায়িত করতে হবে। খালি মনের মধ্যে রেখে দিলে হবে না আমি পড়বো না। এতক্ষণ বললেন যে স্যার আমি পড়বো ইনশাআল্লাহ, এখন দেখেন হাওয়া হয়ে গেছেন। হবে। মাহবুবুর রহমান ভাইয়া পেমেন্ট ডান, গুড। যারা পেমেন্ট ডান লিখতেছেন ভাইয়া, যারা টাকা পাঠাচ্ছেন, কষ্ট করে পেমেন্ট ডান লিখতে হবে। পেমেন্ট ডান লিখে এখনই আপনি কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন, আমরা এখনই গ্রুপে অ্যাড করার ব্যবস্থা করে দেবো। ম্যানেজার সাহেব, মঞ্জিল ভাইয়া পেমেন্ট ডান লিখেছে, দ্রুত এখনই অ্যাড করে দেন। মঞ্জিল হাসান, গুড, দ্রুত এখনই গ্রুপে অ্যাড করে দেন। গুড, ঠিক আছে ইনশাআল্লাহ। থাকেন তাহলে আপনারা এই দুইটা নাম্বারে বিকাশ বা নগদে সেন্ড মানি করে পেমেন্ট ডান লিখলে হবে, অথবা এই দুটো নাম্বারে কল দিলে আমরা আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব, এবং এই বইগুলো কিন্তু আমরা আপনাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে আশা করি ইনশাআল্লাহ এখান থেকে সর্বোচ্চ কমন পাবেন ইনশাআল্লাহ, এবং খুব সুন্দর এবং গোছানো পরিপাটি একটা প্রস্তুতি নিতে পারবেন। থাকুন তাহলে, সবার জন্য অনেক শুভকামনা। যখন আমাকে সময় দেওয়ার জন্য আমি আসলে আপনাদের প্রতি কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ। এবং সবসময় আমরা আশা করি কোঅপারেটিভ ওয়েতে আমরা আগাবো ইনশাআল্লাহ, এবং আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখেন, সুস্থ রাখেন, উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, উত্তম জীবন সঙ্গী অথবা সঙ্গিনীর ব্যবস্থা করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।